হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। ওকে, তো সবাই একটু জানাই দিও সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কি না। ছোট্ট একটা রিফ্লেকশন আসতেছে, এটা কিসের বুঝতেছি না। এই একদম নিচে এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। অল ক্লিয়ার, তাই তো? গুড। আমরা আজকে কাজ শক্তি ক্ষমতার এটা হলো 6 নাম্বার ক্লাস। দ্বারা আমি একটু ফেসবুকের কমেন্ট মনে হয় আসতেছে না। হ্যাঁ, এই তো এখন আসছে, এখন আসছে। হ্যাঁ, সবার কমেন্টই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম তাহসিনুর, ক্লিয়ার বলছো, ভেরি গুড। ভাই লাস্ট ক্লাসের এইচডব্লিউটা বুঝাই দিয়েন। হ্যাঁ, লাস্ট ক্লাস তো না, লাস্ট ক্লাসের আগের যে ক্লাসটা ছিল সেইটার এইচডব্লিউটা বুঝাই দিব। ঠিক আছে, অসুবিধা নাই। সবাই খাতা কলম বের করো। আমরা হচ্ছে প্রথমে আগে ছোট্ট কিছু কনসেপ্ট আগে একটু দেখে নিব। সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এই রিলেটেড জিনিসগুলো আগে একবার দেখে নিব এবং তারপরে গিয়ে আমরা হচ্ছে ওই যে হোমওয়ার্কটা দিছিলাম সেই হোমওয়ার্কের সলিউশনে যাব। সো সবাই রেডি তো? খাতা কলম বের করে ফেলো, আমরা শুরু করব এখনই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফেসবুকের কমেন্ট আসতে মাঝে মাঝে একটু ঝামেলা হচ্ছে, একটু ডিলে হচ্ছে, তাছাড়া ঠিক আছে। ওকে, চলেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ। আমি আগে পুরা লেখাগুলো একটু ঢেকে দেই, পুরা লেখাগুলো আগে একটু ঢেকে দেই, না হলে তোমরা ভয় পেয়ে যাবা। আমরা আজকে প্রথমে দুই ধরনের বল সম্পর্কে আগে একটু জানবো। দুই ধরনের বল সম্পর্কে আগে একটু জানবো। একটা হলো সংরক্ষণশীল বল এবং আরেকটা হলো অসংরক্ষণশীল বল। দেখো, এই সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এই রিলেটেড জিনিসগুলা তোমরা আসলে ভেক্টর অধ্যায়ে কিন্তু একবার একটু দেখে আসছো। সো ভেক্টর অধ্যায়ে কোথায় দেখছো, কিভাবে দেখছো, সেগুলো সবকিছুই মনে পড়বে। কিন্তু একটু বলে রাখলাম যে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এই টার্মগুলা, এই শব্দগুলা তোমরা আসলে সবার আগে ভেক্টর অধ্যায়ে করে আসছো। ভেক্টর অধ্যায়ে কোথায় করছো একটু যদি মনে করাই দেই, তোমরা ভেক্টর ক্যালকুলাস করছিলা। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে মনে আছে নিশ্চয়ই কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এইরকম তিনটা আমাদের ভ্যালু বের করতে হতো। বিভিন্ন রাশির কার্ল বের করতে হতো, গ্রেডিয়েন্ট বের করতে হতো, ডাইভারজেন্স বের করতে হতো। তো মনে আছে যে কোনো একটা ভেক্টর ফিল্ডের কার্ল যদি 0 হয় তাহলে সেটাকে আমরা বলতাম অঘূর্ণনশীল একটা ক্ষেত্র, এবং সেই সাথে বলতাম অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, যদি তোমাদের কাছে মনে থাকে। যাই হোক, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আবার আজকে কথা বলবো, কিন্তু তার আগে একটু দেখে নেই সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল এগুলা বলতে আসলে কি বোঝায়। মূলত কার্লের যে বিষয়টা বললাম সেটা দিয়ে আমরা মূলত কিভাবে করে সংরক্ষণশীল বল নির্ণয় করতে হয় সেইটার একটা আইডিয়া পাই। ওকে, সো তাহলে চলো সবার আগে আমরা একটু দেখে নেই সংরক্ষণশীল বল বলতে আসলে আমরা কি বুঝি।
সংরক্ষণশীল বল বলতে আমরা আসলে কি বুঝি? ওকে, ঠিক আছে, সবাই ফেসবুকেও আসো, এইদিকেও আসো, ঠিক আছে। তো প্রথমেই আগে একটু দেখে নেই সংরক্ষণশীল বলের যে বিষয়গুলা। জাস্ট যেইটার লাইনটা, এই লাইনের দিকে খেয়াল করো, দেখো কি বলছে। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পথের উপরে নির্ভরশীল না, নির্ভর করে আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। এই কথাটার মানেটা কি? সবার আগে সবচেয়ে ভালো হয় আমরা যদি আগে একটা সংরক্ষণশীল বলের উদাহরণ দিয়ে দেই, তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য বুঝতে তোমার কাছে অনেক সহজ লাগবে। দেখো সংরক্ষণশীল বল, প্রথম যে কথাটা বলল, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ এটা নাকি পথের উপরে নির্ভর করে না। মানে কি? আবার বলছে নির্ভর করে আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। দেখো একটা জিনিস, মহাকর্ষ বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল। দেখো মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটা দিতে পারি যে মনে করো আমি কোনো একটা বস্তুকে এই ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠালাম। মনে করলাম ভূমি থেকে আমি এটাকে এই উচ্চতায় উঠালাম। তাহলে এখানে সংরক্ষণশীল বল কোনটা ছিল? সংরক্ষণশীল বল যেটা বললাম, মহাকর্ষ বল হচ্ছে আমাদের একটা সংরক্ষণশীল বল। এই যে সংরক্ষণশীল বলটা আছে, সেই সংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজ, সেই কৃত কাজের মানটা কত হয়েছে? যখন আমরা এই বস্তুটাকে ভূমি থেকে এই উচ্চতায় তুললাম, তখন আমাদের এই মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ সেটা আসলে কত হয়েছে বলতো? সরণ হয়েছে উপরের দিকে, কিন্তু এমজি যেটা, সেটার ডিরেকশন কোন দিকে ছিল? নিচের দিকে ছিল। এমজি কাজ করছে নিচের দিকে, সরণ উপরের দিকে। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে? যখন আমরা বস্তুটাকে উপরের দিকে তুললাম, তখন মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ এটা কিন্তু এখনো কি হচ্ছে? মাইনাস mgh। মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ এটা কিন্তু mgh হচ্ছে। এইবার সাপোজ আমি কি করলাম, একটা ভিন্ন পথ মেনটেন করলাম। ভিন্ন পথ কেমন মেনটেন করলাম? যে সাপোজ আমি এখন এই বিন্দুটা থেকে আমি এখন এই উপরের বিন্দুটাতে যাব, কিন্তু এবার আমি আর সোজা পথে যাব না, আমি এবার মনে করো একটু ঘুরায় পেঁচায় তারপরে যাব। এরকম একটু ভিন্ন একটা পথে আমি এবার উপরের দিকে উঠলাম। এখন মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ, এই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু এখনো এই মাইনাস mgh হবে, এখনো মাইনাস mgh হবে। কিভাবে হবে দেখো, আমাদের প্রথমবারে তো আমরা হিসাব করছি যখন সোজা উপরে যায় তখন মাইনাস mgh, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এরকম আঁকা বাঁকা পথে যায়, তাহলেও কি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ মাইনাস mgh? উত্তর হলো হ্যাঁ। কিভাবে দেখো, বা আমি একটা কাজ করি, দাঁড়াও, আমি প্রথমে এত কঠিন একটা পথ না নিয়ে প্রথমে আগে চলো আমি একটা সহজ পথ নেই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। মনে করো আমি এবার এমন একটা পথ নিলাম যে আমি একটা বস্তুকে প্রথমে আগে এই বাম দিকে সরাবো সাপোজ, এবং তারপরে আমি এই বস্তুটাকে এরকম ডান দিকে নিয়ে যাব। তো মনে করলাম একটু সংখ্যা দিয়ে করি, কেমন? মনে করলাম এইচ এর যে মানটা ছিল সেটা হচ্ছে 4 মিটার ছিল, কেমন? তাহলে এখানে এইচ এর জায়গায় কত হবে? মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ, সেই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ W সমান মাইনাস mg ইন্টু 4 হওয়ার কথা, যখন আমি সোজা উপরের দিকে বস্তুকে তুলছিলাম তখন। এবং মনে করলাম এই দিকে আমরা গেছি হলো 3 মিটার, আর এই দিক বরাবর আমরা গেছি হচ্ছে তাহলে 5 মিটার। দুইটা পথ, একটা হলো এই যে পিঙ্ক কালারের যে পথটা, পিঙ্ক তো না, বেগুনি কালার, এই বেগুনি কালারের যে পথটা, একটা পথ হচ্ছে এইটা যে সোজা উপরের দিকে গেছি, তাহলে mg বল দ্বারা কৃত কাজ কত। এবং আরেকটা পথ হলো এই হলুদ পথ, যেখানে আমরা প্রথমে আগে 3 মিটার বামে আসলাম এবং তারপরে 5 মিটার এরকম কোনাকুনি গেলাম। তো আমরা একটু বের করতে চাই যে প্রথম পথ দ্বারা যে কৃত কাজটা হয়েছিল, দ্বিতীয় পথ দ্বারাও বা দ্বিতীয় পথ দিয়েও যদি আমি যাই, তাহলেও কি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা মাইনাস mg4 এর সমানই হয় কি না? তাহলে খেয়াল করো, এখানে আমরা প্রথমে যদি দেখি এই 3 মিটার দূরত্ব আসতে বলো তো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? 3 মিটার দূরত্ব যেতে, 3 মিটার দূরত্ব যেতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা কত হবে? 3 মিটার দূরত্ব যেতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে?
দেখো ভাই এমজি কাজ করছিল নিচের দিকে, সরণ হয়েছে ঠিক 90 ডিগ্রি বরাবর। তাহলে এখানে কি আমরা বলতে পারি না যে এমজি ইন্টু সরণ ইন্টু বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলে cos 90 ডিগ্রি? তাহলে cos 90 এর মান কত? 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 মিটার দূরত্ব যেতে মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ হয়েছে সেটা হলো 0। এইবার আমরা বের করতে চাই 5 মিটার দূরত্ব যেতে, 5 মিটার দূরত্ব যেতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এবার আমরা এটা বের করতে চাই যে 5 মিটার দূরত্ব যেতে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। তাইলে খেয়াল করো, আমরা প্রথমে যখন আমাদের কাছে এই যে বলটা, সেই বলটা যখন এখানে ছিল, এই বলটা যখন আমাদের কাছে এখানে ছিল, এই বলটা এই দিক বরাবর তার সরণ হয়েছে, এই দিক বরাবর তার সরণ হয়েছে। আচ্ছা, প্রযুক্ত বল কোন দিকে ছিল? প্রযুক্ত বল সবসময় নিচের দিকে এমজি, সরণটা এই দিক বরাবর। তো আমরা যদি কোনোভাবে বের করতে পারি এই অ্যাঙ্গেলটা কত, এই যে অ্যাঙ্গেলটা কত যদি আমরা বের করতে পারি, সাপোজ এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা, তাহলে এখানে আমাদের এই 5 মিটার দূরত্ব যেতে কৃত কাজ কত হবে? বল ইন্টু সরণ ইন্টু বল আর সরণের মধ্যবর্তী কোণ এর কোসাইন cos থিটা। তো ভাই এই থিটার মানটা আসলে কত? থিটার মান দেখে বুঝতে পারছো? দেখো আমি যদি সহজে একবারে বের করে ফেলি থিটা এর মানটা, এই যে থিটার মান, সেই থিটার মান কত হবে? tan থিটা সমান সমান আমরা লিখতে পারি কি? লম্ব বাই ভূমি, টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, অর্থাৎ 4/3। সুতরাং থিটা এর মানটা কত হচ্ছে? থিটা এর মানটা হচ্ছে tan ইনভার্স 4/3। এটার মান কত? 53 দশমিক সামথিং এরকম কিছু একটা আসবে। tan ইনভার্স 4/3, এটার ভ্যালু আসে 53.13, 53.13 ডিগ্রি। তাহলে মহাকর্ষ বলের সাথে এর মোট কোণ কত? 90 প্লাস, আমরা এখানে লিখতে পারি কত তাহলে? 90 ডিগ্রি প্লাস 53.13। দেখো 90 প্লাস এটা যদি করি এবং cos এটা যদি করি ইন্টু 5 ইন্টু 5 দিলে কত আসে? এ দেখো -4। আমাদের এখানে এক্স্যাক্টলি এটা আসছে -mg ইন্টু 4। অর্থাৎ খেয়াল করো, আমরা যখন সোজাসুজি উপরের দিকে গেছিলাম, সোজাসুজি যখন উপরের দিকে গেছিলাম, তখনও মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ যা হয়েছিল, যেটা হয়েছিল, যখন আমরা একটু ঘুরে গেলাম, তখনও কিন্তু দেখো, যখন দুইটা রাস্তা অবলম্বন করে ওই বিন্দুতে পৌঁছাইছি, যে প্রথমে 3 মিটার আসলাম, তারপর 5 মিটার আসলাম, যখন এরকম ভিন্ন ভিন্ন দুইটা রাস্তা অবলম্বন করলাম, তখনও এক্স্যাক্টলি তাই হলো। খেয়াল করো যে দুইটা রাস্তা যেহেতু অবলম্বন করছি, তাহলে প্রথম রাস্তার কৃত কাজ প্লাস দ্বিতীয় রাস্তার কৃত কাজ, এটাই তো হবে মোট কাজ। তাহলে প্রথম রাস্তার কৃত কাজ কত হয়েছে? 0। দ্বিতীয় রাস্তায় কৃত কাজ হয়েছে -mg4। অর্থাৎ যেটা আমাদের প্রথম একটা রাস্তায় যেতে যে কাজ হয়েছিল সেটার সমান। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা যেটা বুঝলাম, দেখো মহাকর্ষ বল এমন একটা টাইপের বল, যেই বল দ্বারা কৃত কাজ এটা কিন্তু পথের উপরে নির্ভর করে না, যে তুমি কি সোজা পথ অবলম্বন করলা নাকি তুমি ঘুরে ফিরে বাঁকা পথ অবলম্বন করলা, এইটার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। ডিপেন্ড করছে কিসের উপরে? আদি অবস্থান কোথায় ছিল এবং তোমার শেষ অবস্থান কোথায়। এই আদি এবং শেষ এইটার উপরে কিন্তু নির্ভর করছে। এই ধরনের বলগুলোকে আমরা বলছি সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্স, এবং মহাকর্ষ বল সেটার একটা এক্সাম্পল। তাইলে খেয়াল করো, আমরা এখানে যদি তোমার কাছে এখন এরকম মনে হয় যে না ভাই, আপনি তো একটা সহজ রাস্তা নিছেন, প্রথমে একটা এরকম রাস্তা নিছেন, তারপর এরকম একটু আঁকা বাঁকা পথ নিলেন, বুঝলাম, কিন্তু আপনি আরো একটু চক্রা বকরা পথ নেন তো। যদি আমি এরকম আরো চক্রা বকরা পথ নেই, যে কেমন চক্রা বকরা পথ হতে পারে? সাপোজ আমি মনে করো এইরকম একটা পথে গেলাম, এইরকম একটা পথ অবলম্বন করে তারপর এখানে এসে পৌঁছালাম। তো খেয়াল করো, যত রকমের এরকম চক্রা বকরা পথ আছে, এরকম আঁকা বাঁকা যতই পথ থাকুক না কেন, বলতো প্রত্যেকটা বাঁকা অংশকে আমি কি ছোট্ট দুইটা অংশে ভাগ করে ফেলতে পারি না? ধরো এখানে যেই অংশটা আছে, এইখানে যেই রাস্তার ছোট্ট ক্ষুদ্র অংশটা আছে, এই ছোট্ট অংশটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি না? একটা অংশ হচ্ছে এইরকম আর একটা অংশ হচ্ছে এইরকম। তারপরে ধরো আমরা যদি রাস্তার এইরকম একটা অঞ্চল নেই, রাস্তার এইরকম একটা অঞ্চল নেই, এইরকম একটা রাস্তার অংশ নেই, তাহলে ওই রাস্তার অংশটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হলো এইরকম আর একটা হচ্ছে এইরকম।
এখন ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, তোমার যে মহাকর্ষ বল সেটা তো সব সময় কাজ করছে কোন দিকে বরাবর, একদম নিচের দিকে মহাকর্ষ বলটা কাজ করছে। বলো তো সরণের এই দিকের উপাংশের জন্য এমজি বলের কি কোনো কাজ হবে? এমজি বল দ্বারা কোনো কাজ কি হবে এই রকম সরণ ঘটানোর জন্য, 90 ডিগ্রি সরণ ঘটানোর জন্য কোনো কাজ হবে? হবে না। শুধুমাত্র এই যে উলম্ব যে উপাংশটা আছে এইটার জন্যই কিন্তু এমজি দ্বারা কাজ হবে। তারপর দেখো এই বাঁকা অঞ্চলটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, একটা এরকম একটা এরকম। তাহলে এই দিক বরাবর যে অংশটা আছে এটা কিন্তু এমজি দ্বারা কোনো কাজ হবে না, কিন্তু এই উপরের দিকে অঞ্চলে উঠতে কিন্তু এমজি দ্বারা একটা কাজ হবে। তাহলে তুমি যদি এরকম সবগুলো অংশকে এরকম ছোট ছোট অংশে ভাগ করে ফেলো, এরকম ছোট ছোট এক একটা অংশে ভাগ করে ফেলো, তাহলে তুমি দেখবা যতগুলো এক্স অক্ষ বরাবর উপাংশ আছে সবগুলোর জন্য এমজি দ্বারা কোনো কাজ হচ্ছে না, শুধুমাত্র এই ওয়াই অক্ষ বরাবর যে ছোট ছোট অংশগুলো আছে সেগুলোর জন্যই কিন্তু এমজি বল দ্বারা একটা কাজ হচ্ছে। সো তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখো, যে তুমি যেভাবে করেই আগাও না কেন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ ডিপেন্ড করছে কার উপরে? আদি অবস্থান কোথায় এবং তোমার শেষ অবস্থান কোথায় তার উপরে। কখনোই কোন রাস্তা অবলম্বন করে গেলা তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে না। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইনসাইট এখানে আছে, সেইটা হচ্ছে আমরা তো এটা বুঝলাম, এই ছবিটা তো একটু হিজিবিজি হয়ে গেছে, এটাকে সরাই দিলাম আপাতত। হ্যাঁ, ওকে। এখন এটা গেল একটা বৈশিষ্ট্য যে সংরক্ষণশীল বল এটা এমন একটা টাইপের বল যেই বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না, নির্ভর করে আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। এই জিনিসগুলো কিন্তু একটু পরে ওই যে হোমওয়ার্ক যেটা দিছিলাম ওই ম্যাথ করতে গেলে কিন্তু লাগবে, সো একটু খেয়াল রেখো। এবার আসো পরের পয়েন্টটা কি বলছে সংরক্ষণশীল বলের আরেকটা এক্সাম্পল কি ছিল, আরেকটা ক্যারেক্টারিস্টিক কি ছিল। এটা ছিল যে কোনো পথ ঘুরে আবার আগের জায়গাতে ফেরত আসলে এই বল দ্বারা কৃত কাজটা শূন্য হয়। যে কোনো পথ ঘুরে আবার আগের জায়গাতে যদি তুমি আসো তাহলে এই বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। আচ্ছা বলো তো, সাপোজ তুমি কি করলা, ওই বস্তুটাকে নিয়ে তুমি প্রথমে উপরের দিকে গেলা, তারপর আবার নিচের দিকে চলে আসলা, অর্থাৎ ঘুরে ফিরে তুমি যদি আবার আগের জায়গায় চলে আসো তাহলে বলো তো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হচ্ছে? 0 হয়ে যাবে না? কারণ এখানে আমাদের যেহেতু আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, আদি অবস্থান শেষ অবস্থান যদি একই হয় তাহলে তো সরণই শূন্য হয়ে যাচ্ছে, তাহলে মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজ সেটাও কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে জিনিসটা দেখো, যে কোনো পথ ঘুরে আবার আগের জায়গায় যদি ফেরত আসে তাহলে এই মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা হয় শূন্য। অর্থাৎ ও যদি ঘুরে ফিরে আবার উপরে যায়, নিচে নামে, যেভাবেই করে ঘুরুক না কেন ঘুরে ঘুরে যদি আবার আগের জায়গায় চলে আসে তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হবে কত? শূন্য, বা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে শূন্য। এটা গেল 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। এগুলো কিন্তু খ নাম্বার প্রশ্নে আসে, একটু খেয়াল রেখো। 3 নাম্বারটা কি বলছে দেখি। 3 নাম্বারটা আমরা এখনই এটা বুঝতে পারবো না, 3 নাম্বারটার জন্য আমরা যখন বিভব শক্তি নিয়ে ডিটেলসে পড়বো ওই সময় এই 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার হবে। আপাতত এই প্রথম দুইটা বুঝে রাখাটাই গুরুত্বপূর্ণ। তবু একটু একবার পড়ে রাখি কি বলছে। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা পালিত হয়। দেখো আমরা মনে আছে পরন্ত বস্তুর জন্য যান্ত্রিক শক্তির নিত্যতা কিন্তু অ্যাপ্লাই করতাম। সো ওইখানে কি ধরনের বল কাজ করতো? মহাকর্ষ বল কাজ করতো। তো মহাকর্ষ বল যেখানে থাকবে সেখানে কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তারপরে দেখো আরেকটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ, যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রেই শুধুমাত্র বিভব শক্তি পাওয়া যায়। বিভব শক্তিটা সবসময় সংরক্ষণশীল বলের ক্ষেত্রেই আমরা কেবলমাত্র পাই। তুমি খেয়াল করে দেখবা যে মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য কিন্তু একটা বিভব শক্তি আছে। দেখো সংরক্ষণশীল বল কারা কারা, এটা যদি একবার একটু উদাহরণগুলোর দিকে তাকাও। সংরক্ষণশীল বলের উদাহরণের মধ্যে আছে মহাকর্ষ বল, স্প্রিং বল, স্থির তড়িৎ বল। একটা জিনিস খেয়াল করবা, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিভব শক্তি আছে। মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল এবং মহাকর্ষের জন্য কিন্তু একটা বিভব শক্তি আছে। স্প্রিং বল এটা একটা সংরক্ষণশীল বল, স্প্রিং এর মধ্যে কিন্তু একটা বিভব শক্তি আছে। স্থির বৈদ্যুতিক বল এটাও একটা সংরক্ষণশীল বল এবং তোমরা ওই যে বৈদ্যুতিক যে বিভব সেটার কথাও কিন্তু পড়ছো। সো তাহলে দেখো বিভব শক্তি যেটা শুধুমাত্র রিলেটেড সংরক্ষণশীল বলের সাথে। সংরক্ষণশীল বল না কারা, যেমন ঘর্ষণ বল কোনো সংরক্ষণশীল বল না। বলতো কখনো দেখছো ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করার কারণে কোনো একটা বস্তুর মধ্যে পটেনশিয়াল এনার্জি জমা হয়েছে, এরকম কখনো শুনছো? না। কিন্তু দেখো যখন তুমি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করো তখন কিন্তু ওর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। যেমন কি মহাকর্ষ বল, তুমি যখন মহাকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে কাজ করো তখন ওর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি জমা হয়। তুমি যখন স্প্রিং বলের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করে ওটাকে সংকুচিত করছো তখন ওর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়।
তুমি যখন অসীম থেকে একটা পজিটিভ চার্জকে একটা পজিটিভ চার্জের কাছে নিয়ে আসছো, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করছো, তখন কিন্তু ওই চার্জের মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। তাহলে বিভব শক্তি কিন্তু দেখো ঘর্ষণ বলের বিরুদ্ধে তুমি যতই যাও না কেন ওখানে কিন্তু কোনো বিভব শক্তি জমা হয় না। তো একটু জেনে রাখো, পরে আমরা যখন নেক্সট ক্লাসে বিভব শক্তির পার্টগুলো আসবে সেখানে একদম দেখবা যে ম্যাথমেটিক্যাল ফরমেশন দিয়ে আসবে, কিন্তু এটা একটু লিখে রাখতে পারো আপাতত। যে মনে করো আমরা কোনো একটা সংরক্ষণশীল ক্ষেত্রের মধ্যে আসি, কোনো একটা সংরক্ষণশীল ক্ষেত্রের মধ্যে আসি। সো এই সংরক্ষণশীল ক্ষেত্রের মধ্যে মনে করো এ হচ্ছে একটা বিন্দু। ভাইয়া সংরক্ষণশীল ক্ষেত্র মানে কি বুঝতে পারছি না। ধরো সংরক্ষণশীল ক্ষেত্র মানে আপাতত ধরে নাও মহাকর্ষ ক্ষেত্র। সো এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে এ একটা বিন্দু এবং মনে করলাম আমাদের এই যে বি একটা বিন্দু। আমি কি করলাম, এই এ বিন্দু থেকে ঘুরে ফিরে আমি এই বি বিন্দুতে গেলাম। এ বিন্দু থেকে ঘুরে ফিরে আমি কোথায় গেলাম, এই বি বিন্দুতে গেলাম। তাহলে বিভব শক্তির পরিবর্তন কতটুকু হলো? বিভব শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করছি, মনে করো বিভব শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করছি। যখন আমি এ বিন্দু থেকে ঘুরে ফিরে বি বিন্দুতে গিয়ে পৌঁছালাম তখন বিভব শক্তির পরিবর্তন কতটুকু হলো? এই পরিবর্তন সমান সমান হচ্ছে, সব সময় মনে রাখবা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। যে কোনো কিছুরই পরিবর্তন হয় সব সময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো আমি কোন বিন্দু থেকে কোন বিন্দুতে গিয়েছি? বি বিন্দুতে গিয়েছিলাম এ বিন্দু থেকে, তাহলে ইউবি মাইনাস ইউএ, এটা হচ্ছে বিভব শক্তির পার্থক্য বা পরিবর্তন। এখন দেখো এই যে বিভব শক্তির যে পরিবর্তনটা, বিভব শক্তির যে পরিবর্তন, এই পরিবর্তনের মান আসলে কিভাবে করে বের করে জানো? এই বিভব শক্তির পরিবর্তনটা হচ্ছে তুমি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে গিয়ে যতটুকু কাজ করছো, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে তুমি যতটুকু গিয়ে কাজ করছো, এটাই হচ্ছে তার মধ্যে জমে থাকা এনার্জিটা। তুমি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে গিয়ে যতটুকু কাজ করছো, যেমন মহাকর্ষ বল, এই যে মহাকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তুমি যদি বস্তুটাকে উপরের দিকে তুলো তাহলে কি তুমি মহাকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করছো না? সো মহাকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে তুমি যতটুকু কাজ করলা, মহাকর্ষ বল নিচের দিকে কাজ করছে, তুমি বিরুদ্ধে গিয়ে যতটুকু কাজ করবা এটাই হচ্ছে তার মধ্যে জমে থাকা পটেনশিয়াল এনার্জি। তাহলে এটাকে লেখা হয় কিভাবে জানো? মাইনাস ডাব্লিউসি। ভাই মাইনাস ডাব্লিউসি কি? মাইনাস ডাব্লিউসি হচ্ছে সি বলতে বোঝায় কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল। তো এই বি এ থেকে যখন তুমি বি তে গেছো, কথাটা ভালো মতন শুনো, এটা আজকে একবার মাথায় ঢুকায় রাখতেছি কারণ এটা প্রথমবারেই মাথায় ঢুকানো কঠিন। নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, জাস্ট একবার মাথায় একটু আইডিয়া দিয়ে রাখতেছি। তুমি কি করছিলা? এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছিলা, তাহলে কি সংরক্ষণশীল বল দ্বারা একটা কাজ হয়েছে না? এই যেমন তুমি যখন এখান থেকে এখানে গেছিলা তখন এই যে এমজি সংরক্ষণশীল একটা বল, এই সংরক্ষণশীল বল দ্বারা কি একটা কাজ হয়েছে না? ঋণাত্মক কাজ হয়েছে, কিন্তু কাজ হয়েছে। তো যখন তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছিলা তখন কি সংরক্ষণশীল বল দ্বারা একটা কাজ করছো না? তো একইভাবে এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেছি তখন এই সংরক্ষণশীল বল দ্বারা কিছুতে একটা কাজ হয়েছে। সেই কাজের যে বিপরীত রাশিটা, এটাই হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য নির্দেশ করে। অর্থাৎ সংরক্ষণশীল বলের বিরুদ্ধে গিয়ে আমরা যেটুকু কাজ করি এটাই হচ্ছে তাদের দুইটা বিন্দুর মধ্যে বিভব শক্তির পার্থক্য। আমরা কখনোই কোনো একটা বিন্দুর বিভব জীবনেও কোনোদিন মাপতে পারি না। কোনো একটা বিন্দুর বিভব কখনো মাপা যায় না। সবসময় দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য আমরা মাপতে পারি। ঠিক আছে, সবসময় আমরা দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য মাপতে পারি। তাহলে পার্থক্যটা কিভাবে মাপবো? আমরা দেখব এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার জন্যে আমাদের ওই সংরক্ষণশীল বলের এগেইনস্টে, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে গিয়ে আমরা কতটুকু কাজ করছি, যতটুকু কাজ করছি ততটুকুই কিন্তু তার মধ্যে পটেনশিয়াল এনার্জি জমা হয়েছে। যাই হোক, বিভব শক্তি নিয়ে আরো কথাবার্তা সামনে আসবে। আপাতত আমরা সংরক্ষণশীল বলটা বুঝি। তো সংরক্ষণশীল বলটা কি ছিল? যে আমাদের এটা পথের উপর নির্ভর করে না, সবসময় আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপর নির্ভর করে। ঘুরে ফিরে আবার আগের বিন্দুতে আসলে সংরক্ষণশীল বলের কৃত কাজটা শূন্য হয়। এবং শুধুমাত্র বিভব শক্তি যেটা, বিভব শক্তিটা কিন্তু সংরক্ষণশীল বলের জন্যই ডিফাইন্ড। তো এই 3 নাম্বার যে 4 নাম্বার দুইটা কথা, এই দুইটা কথা অনেকের মাথার উপর দিয়ে গেলে কোনো সমস্যা নাই, এগুলো আমরা নেক্সট ক্লাসে আবার আনবো এগুলা। ঠিক আছে, এগুলা নিয়ে চিন্তা করো না, জাস্ট এই দুইটা আপাতত আমরা বুঝলেই হয়েছে। এবার আসো অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যা ছিল অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে ঠিক তার উল্টাগুলা। সো অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি হবে? আগে একটা এক্সাম্পল দিয়ে নিলে ভালো। যেমন ঘর্ষণ বল। সো ঘর্ষণ বলের জন্য কি হয়? তুমি মনে করো এখানে কোনো একটা সারফেস আছে, তুমি এখান থেকে একটা বস্তুকে ঠেলা শুরু করছো। যখন তুমি বস্তুটাকে ঠেলছো,
বস্তুটা যখন গতিশীল হয়েছে, গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে। এখন বলো তো, তুমি এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছিলে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে তুমি যখন এই ডান দিকে গেলা, সরণ ঘটাইছো কতটুকু? মনে করো তুমি সরণ ঘটাইছো এস পরিমাণ, সরণ ঘটাইছো কতটুকু? এস পরিমাণ একটা সরণ ঘটাইছো। বলো তো এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা কতটুকু হয়েছে? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হয়েছে মাইনাস এফ এস, তাই না? কারণ বল কাজ করছে যেদিকে, সরণ কাজ করছে তার উল্টা দিকে, সরণ কাজ করছে তার উল্টা দিকে, সরণ এদিকে হয়েছে, বল কাজ করছে উল্টা দিকে, তাহলে এখানে একটা ঋণাত্মক কাজ হয়েছে। এখন বলো তো, তুমি যখন আবার ফেরত আসবা তখন কি তুমি টোটাল কাজ শূন্য পাবা? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি তুমি শূন্য পাবা মহাকর্ষের ক্ষেত্রে যেরকম পেয়েছিলা? যখন তুমি আবার ফেরত আসবা, যখন তুমি এবার মনে করো ফেরত আসছো, সো ফেরত আসা বলতে কি? ফেরত আসা বলতে হচ্ছে এবার তুমি ডান দিক থেকে মনে করো বাম দিকে এসেছো, তুমি এবার ডান দিক থেকে বাম দিকে আসছো। সো যদি ডান দিক থেকে বাম দিকে আসো তখন কিন্তু ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তুমি যদি ডান দিক থেকে বাম দিকে আসো তাহলে ঘর্ষণ বল কি তোমাকে ঠেকানোর চেষ্টা করবে বা গতির বিপরীত দিকে কাজ করবে। তাহলে ঘর্ষণ বল যেই দিকে কাজ করছে, সরণ তার বিপরীত দিকে কাজ করছে। অর্থাৎ এখানেও কিন্তু ঘর্ষণ বল দ্বারা যে কৃত কাজ এটা হলো মাইনাস এফ এস। তাহলে খেয়াল করো তো, তুমি যখন ঘুরে ফিরে আবার আগের জায়গায় আসলা, এখান থেকে ডান দিকে গিয়ে আবার যখন বাম দিকে ফেরত আসলা, তখন কিন্তু টোটাল কাজটা শূন্য হলো না, টোটাল কাজটা কিন্তু শূন্য হলো না। মহাকর্ষ বলের ক্ষেত্রে কি হয়েছিল? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ শূন্য হয়ে গেছিল যখন তুমি ঘুরে ফিরে আবার আগের জায়গাতে চলে আসছিলা, কিন্তু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কিন্তু এই ক্ষেত্রে শূন্য হয় নাই। এখন আরেকটা কথা, সেইটা হচ্ছে যে মনে করো একটা সারফেস, এটা হলো একটা টপ ভিউ দেখাচ্ছে, একটা টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে, মনে করো বস্তুটা কই? বস্তু হচ্ছে এইটা, এটা একটা টেবিল, এইটা একটা টেবিল, তুমি উপর থেকে দেখছো টেবিলটাকে। এখন মনে করো এই বস্তুটাকে তুমি এখান থেকে এই জায়গাতে নিবা, তার জন্য তুমি দুইটা পথ অবলম্বন করলা, এরকম দুইটা পথ তুমি অবলম্বন করলে, এটা 1 নাম্বার পথ, এটা হচ্ছে 2 নাম্বার পথ, এইভাবে করে দুইটা পথ তুমি অবলম্বন করলা। এখন বলো তো, এই দুইটা পথে বলো তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি একই রকম হবে? তুমি যখন উপর মানে এই পাশ থেকে যখন এখানে আসছো তখন কিন্তু ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করছে, বিপরীত দিকে কাজ করছে, বিপরীত দিকে কাজ করছে, বিপরীত দিকে কাজ করছে। সো সরণ কিন্তু দেখো এখানে কিন্তু নেট সরণের পরিমাণ কিন্তু বা টোটাল যে দূরত্বের পরিমাণ কিন্তু কম, আসলে অল্প। কিন্তু যখন এরকম পেঁচায় 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 তুমি আসছো, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ঘর্ষণ বল হচ্ছে সরণের বিপরীত দিকে, প্রত্যেকটা মুহূর্তেই ঘর্ষণ বল সরণের কোন দিকে? ঘর্ষণ বল সরণের বিপরীত দিকে। এবং সরণের মানগুলোও খেয়াল করো, সরণও কিন্তু অনেক বেশি, কারণ এখানে রাস্তাগুলো অনেক বড়। তার মানে দেখো, যখন আমরা অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে দেখছি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে তুমি যখন যাচ্ছ, কোন পথে যাচ্ছ তার উপরে কিন্তু কৃত কাজ নির্ভর করছে। কখনোই এটা ডিপেন্ড করছে না যে তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। বুঝতে পারছো? সো তাহলে খেয়াল করো, ঘর্ষণ বলের জন্য যে কৃত কাজ সেটা কিন্তু ডিপেন্ড করছে পথের উপরে, কিন্তু মহাকর্ষ বল বা সংরক্ষণশীল বলের জন্য যে কৃত কাজটা ছিল সেটা ডিপেন্ড করছিল আদি অবস্থা এবং শেষ অবস্থানের উপরে। সেই কথাগুলাই এখানে কিন্তু বলছে। অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভরশীল, এগুলো অবজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ, দাগায় রেখো। যে কোনো পথ ঘুরে আবার আগের জায়গাতে আসলে কৃত কাজ শূন্য হয় না। তারপরের দুইটা কথা যেগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে গিয়ে দেখবো, চিন্তা করো না। এবং অসংরক্ষণশীল বলের জন্য বিভব শক্তি পাওয়া যায় না, যেটা বলছিলাম। ঘর্ষণ বলের বিরুদ্ধে তুমি যদি যাও তাহলে কিন্তু তার মধ্যে কোনো রকমের বিভব শক্তি তুমি পাবা না, কিন্তু মহাকর্ষ বলের বিরুদ্ধে তুমি কাজ করো তাহলে কিন্তু এর মধ্যে একটা বিভব শক্তি জমা হবে। সো এগুলার এক্সাম্পল কি? যত রকমের অপচয়ী বল আছে, ঘর্ষণ বল, বাতাসের বাধা, সান্দ্রতা ইত্যাদি টাইপের বল হচ্ছে অসংরক্ষণশীল বলের মধ্যে পড়ে। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম যে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের উদাহরণে। এখন কথা হচ্ছে সেইটা না, কথা হচ্ছে ভাই আমি কি দেখে বুঝবো কোন বলটা সংরক্ষণশীল আর কি দেখে বুঝবো কোন বলটা অসংরক্ষণশীল? দেখো, সেটার জন্য তুমি যেটা করবা, ন্যাবলা ক্রস এফ করবা। এই জিনিসটা তোমরা পড়ছিলা ভেক্টর অধ্যায়ে, মনে আছে? যদি একটা ভেক্টর ফিল্ডের কার্ল করলে আমরা 0 পাই তাহলে আমরা কি বলতাম? তাইলে আমরা বলতাম যে এই ভেক্টর ফিল্ডটা এইটা হচ্ছে একটা অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল মনে আছে? এবং যদি দেখা যেত
যে এই ভেক্টর ফিল্ডটার কার্ল করলে 0 আসছে না, তার মানে আমরা বলতাম কি যে এইটা একটা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল একটা ক্ষেত্র, ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল একটা ক্ষেত্র। ঠিক আছে, ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল একটা ক্ষেত্র। সো তাহলে খেয়াল করো, কোনো একটা ভেক্টর ফিল্ড যদি আমার কাছে দেওয়া থাকে এবং আমি যদি দেখি যে ওই বলটা হলো একটা সংরক্ষণশীল বল, তাহলে খেয়াল করো, বুঝো কিন্তু কথাটা, যদি আমি কোনো একটা ফোর্স আমার কাছে দেওয়া আছে, কোনো একটা ফোর্সের ইকুয়েশন ধরো দেওয়া আছে, আমি দেখে বুঝলাম আচ্ছা এই বলটা তো একটা সংরক্ষণশীল বল, এই বলটা তো একটা সংরক্ষণশীল বল, তখন সুবিধা কি হবে? আমাকে যদি বলে দেয় বস্তুটা প্রথমে উপরের দিকে গেছিল তারপর ডান দিকে গেছে, তখন আমার সুবিধা হবে কি জানো? তখন আমার সুবিধা হবে কোন পথে গেছে এটা আমার দেখার দরকার নাই। আমি তখন দেখব যে বস্তুর আদি অবস্থান কোনটা, শেষ অবস্থান কোনটা। তাহলে আদি থেকে শেষ এই রাস্তায় যেতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাই হচ্ছে ওই মহাকর্ষ বা ওই সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। কারণ সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কিন্তু কখনোই পথের উপর নির্ভর করে না, কোন পথে যাচ্ছ তার উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপরে? আদি অবস্থান কোনটা এবং শেষ অবস্থান কোনটা তার উপরে। কিন্তু যদি আমি কখনো দেখি যে না আমার কাছে একটা অসংরক্ষণশীল বল আছে, যদি আমি কখনো দেখি যে না আমার কাছে একটা অসংরক্ষণশীল বল আছে, তাইলে ভাইয়া বলো তো, মনে করো এই অসংরক্ষণশীল বলের সাহায্যে আমি প্রথমে এদিকে গেছিলাম, তারপরে এখান থেকে এদিকে গেছি। এখন তুমি যদি হিসাব করো, এই রাস্তা ধরে তুমি যদি হিসাব করো, তাহলে কি তোমার এই রাস্তায় যেতে যে কৃত কাজ এবং এই দুইটা রাস্তায় যেতে যে কৃত কাজ, দুইটা কি সেম হবে? ধরো ঘর্ষণ বলের ক্ষেত্রে যদি বলি, ঘর্ষণ বলের জন্য ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ তুমি বের করতে চাচ্ছ, সো এই রাস্তা ঘুরে আসলে যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এবং সরাসরি এখান থেকে এখানে গেলে যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, দুইটা কি সেম হবে? সেম হবে না। সো তাইলে এটা আগে আমাকে বের করে নিতে হবে। তুমি সরাসরি কিন্তু কখনোই আদিবিন্দু আর শেষ বিন্দু দিয়ে একটা ভেক্টর বানায় ফেললা, আদিবিন্দু আর শেষ বিন্দু দিয়ে একটা ভেক্টর বানায় ফেললা, তারপরে বল ইনটু সরণ করে কাজ বের করে ফেললা, তাহলে কিন্তু হবে না। আগে দেখতে হবে কি যে বলটা কি সংরক্ষণশীল কিনা। যদি সংরক্ষণশীল হয় তাহলে তুমি এই দুই রাস্তায় বের করলে যা হবে, এই দিক থেকে এদিকে বের করলে একই রেজাল্ট আসবে। কিন্তু যদি বলটা অসংরক্ষণশীল হয় তখন এবং যদি বলে দেয় রাস্তা অতিক্রম করছে এইভাবে, তখন কিন্তু এই পথের জন্য কাজ বের করতে হবে, এই পথের জন্য কাজ বের করতে হবে। এবং তখন তুমি যদি পাগলামো করে এই পথের জন্য কাজ বের করো, তাহলে কিন্তু দুইটা কাজের মান এক হবে না, অর্থাৎ হলুদ রাস্তায় করা কাজ এবং সাদা রাস্তা দিয়ে করা কাজ এক হবে না। চলো আমরা এগুলা একটু প্র্যাকটিসের মাধ্যমে দেখে ফেলি। এই প্রশ্নটা তোমাদের ছিল হোমওয়ার্কে, এটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম 4 নাম্বার ক্লাসের লাস্টে। সো দেখো এখানে একটা বল দেওয়া আছে, চলো তো আমরা একটু দেখি। এইখানে যে ফোর্সটা দেওয়া আছে, এই ফোর্সটা হচ্ছে, সবাই একটু ধৈর্য ধরে দেখবা, হ্যাঁ। সো এটা হচ্ছে yi প্লাস এক্স জে, yi ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। এটা কি ধরনের বল? এটা কি একটা সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল? ভাই আমি তো এটা দেখে বুঝতে পারছি না, তাহলে আমি কি করব? আমি এখানে চলো একটা ক্রস গুণ করে আগে দেখি কি হয়। যদি ক্রস গুণফল 0 হয় তাহলে এটা একটা সংরক্ষণশীল বল। আচ্ছা মনে আছে কার্ল কেমনে করি আমরা? এই যে i ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এবং তারপরে এই যে ddx, তারপরে ddy, তারপরে ddz, এগুলা লিখি এবং তারপরে হচ্ছে এই যে yi xj এবং তারপরে 0 বসাই দিই। বলো তো ভাইয়া এখান থেকে কি আসে? i ক্যাপ যদি তুমি নাও, ddy এটা কত হবে? 0 আসবে এবং ddz এর সাথে x এর যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়? 0 হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি এটা কিন্তু 0ই থাকলো। জে ক্যাপ যেটা, এটা কেটে দাও, ddx এটা আসবে 0, ddz এর সাথে y করলেও এটাও কি হবে? 0 হবে। প্লাস কে ক্যাপ যদি করো, দেখো তো কি আসে কে ক্যাপ করলে? এইটা আর এইটা কেটে গেল, তাহলে কি থাকে? ddx অফ x মানে আসে 1 এবং ddy অফ y মাইনাস 1, তাহলে কত হচ্ছে বলো তো? 0 আসতেছে না? অর্থাৎ আমরা এখান থেকে যেটা পেলাম যে ন্যাবলা ক্রস এফ, খেয়াল করো ন্যাবলা ক্রস এফ এই জিনিসটা আসলে কি? সমান সমান 0। তার মানে কি এটা একটা অঘূর্ণনশীল এবং এবং সংরক্ষণশীল একটা বল, অর্থাৎ এই বলক্ষেত্রটা কি? এটা একটা সংরক্ষণশীল ক্ষেত্র, সংরক্ষণশীল ক্ষেত্র। আচ্ছা তাইলে ভাইয়া এটা করে লাভটা কি হলো আমার?
সংরক্ষণশীল ক্ষেত্র যে বললাম, এটা করে আমার লাভটা কি হলো? এটা করে যে লাভটা হয়েছে, চলো এবার দেখি আমাদের প্রশ্নে কি বলছিল। আমাদের প্রশ্নে বলে দিছিল যে আমরা একটা বস্তুকে প্রথমে 00 থেকে 04 বিন্দুতে গেছে, 00 থেকে আমরা একটা বস্তুকে নিয়ে প্রথমে কোথায় গেছি? 00 থেকে প্রথমে আমরা 04 বিন্দুতে গেছিলাম, ঠিক আছে? 00 থেকে আমরা প্রথমে কোথায় গেছি? 00 থেকে আমরা প্রথমে 04 এ গেছি। তার মানে কি, এইটা হচ্ছে আমাদের 0,0 এবং এইটা হচ্ছে আমাদের 0,4, এইটা হচ্ছে আমাদের 0,4, ঠিক আছে? এবং তারপরে আমরা ভাইয়া কোথায় গেছি? তারপরে আমরা গেছি 04 বিন্দু থেকে আমরা গেছি 2,4 বিন্দুতে। 04 বিন্দু থেকে আমরা গেছি কোথায়? 2,4 বিন্দুতে গেছিলাম, এই যে 2,4 এই বিন্দুতে গেছিলাম। তাহলে ভাইয়া এখন আমারে বলো তো, এইটা যেহেতু একটা সংরক্ষণশীল বল, তাহলে তুমি এই রাস্তায় কৃত কাজ প্লাস এই রাস্তায় কৃত কাজ করে যেই রেজাল্ট পাবা, বলো তো এই রাস্তায় কৃত কাজ বের করলেও কি একই রেজাল্ট পাওয়া উচিত না? চলো আমরা সেইটাই এখন ভেঙে ভেঙে দেখি। প্রথমে আসো, এই দুইটা রাস্তার জন্য আমরা আগে কৃত কাজ বের করি। বলো এই পর্যন্ত কি বুঝছো কিনা? এই পর্যন্ত কি বুঝছো কিনা? এখন আমরা জাস্ট আগে ওই 4 নম্বর লেকচারে যা কিছু পড়ছি সেইগুলাই আরেকবার আমরা রিক্যাপ করব, ঠিক আছে? কেমনে বুঝবো? ন্যাবলা ক্রস এফ করতে হবে। দেখো না, এটা হচ্ছে মানে কেমনে বুঝবা না, এখানে হলো, আচ্ছা এই উত্তরটা আমি দিব, চিন্তা করো না, একটু আগাই নিই তারপরে বুঝবা, নিজেই বুঝে যাবা যে কখন আমার ন্যাবলা ক্রস এফটা করতে হবে। বিষয় হচ্ছে যে এই রাস্তা ধরে বস্তু গেছে, তুমি যদি সেই রাস্তা ধরেই সবসময় ম্যাথ করো, তাহলে আর সংরক্ষণশীল বল না অসংরক্ষণশীল বল এগুলো করে হিসাব করা লাগবে না। কিন্তু তুমি যদি ধরো অঙ্কটা শর্ট করে আনতে চাও, সেই ক্ষেত্রে এটা অনেক সময় কাজে লাগবে, ঠিক আছে? ভাই আপনি আসল মাসরুর ভাই? না, আসল মাসরুর ঘুমাচ্ছে, যে নিচে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে মাসরুরের ছোট ভাই, ঠিক আছে? আমি এত সিরিয়াস কেন? আরে ভাই কই সিরিয়াস, তোমরা কি ভালো আছো না সবাই? আনবিলিভেবল। ওকে, মাসরুর ভাইকে আমির খানের মতন লাগে। আরে লজ্জা পেয়ে গেলাম, হাই হাই, লজ্জায় তো আমার এখন টেবিলের নিচে লুকিয়ে যেতে ইচ্ছা করছে। সো দেখো, দুইটা আলাদা আলাদা বল দ্বারা কৃত কাজ বের করবো। এই দেখো, এই দেখো, এই দুইটা আলাদা আলাদা, মানে দুইটা, একটা বল আছে, দুইটা পথের জন্য কৃত কাজ বের করবো। সো এটাকে মনে করলাম পথ 1, এটাকে মনে করলাম পথ 2। দেখো একটু খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। 1 নাম্বার পথের জন্য কৃত কাজ, সবাই একটু দেখো, লিখতে হবে না, লিখলে যদি মনোযোগ নষ্ট হয় তাহলে আগে দেখো। এখন খুব সহজ, আসল পড়ানো কিন্তু শেষ, আসল যেগুলো পড়ানোর দরকার ছিল সেগুলো কিন্তু পড়ানো শেষ। এখন খালি চিল, এখন অনেক মজার পড়াশোনা আছে, বুঝতে পারছো? এখন অনেক মজার পড়াশোনা আছে। তো দেখো, এটা হলো আমাদের 1 নাম্বার যে পথ, এই পথে যেতে এই এফ বল দ্বারা কৃত কাজ কত সেইটা আমরা বের করতে চাই। তাহলে কেমনে বের করতাম? এই যে দেখো, ডাব্লিউ সমান সমান, মনে আছে আমরা এই যে এফ ডট ডিএস করতাম, যে ছোট্টবেলায় করছিলাম, এই যে মনে আছে, এই যে 2 ক্লাস আগেই করছিলাম। সো এফ সমান সমান কি ছিল? এফ সমান ছিল ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, তাই তো? ডট ছিল হচ্ছে ডিএস, মানে কি লেখা যায়? ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। খুব ইচ্ছা করছে ডিজেড কে ক্যাপ লিখতে, কিন্তু দরকার নাই, কারণ এখানে আই আর জেই আছে শুধুমাত্র। তাহলে এখান থেকে লেখা যায় ওয়াই ডিএক্স প্লাস লেখা যায় এক্স ডিওয়াই, এক্স ডিওয়াই। আচ্ছা এখন লিমিট বসাবো কিভাবে? দেখো ভাই, 0 থেকে 0, 0, 0, 4। তাহলে এখানে এক্স এর লিমিট বসাবো। এক্স এর লিমিট কত? 0 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 0 পর্যন্ত, ওয়াও। এবং দেখো ওয়াই এর লিমিট কত? 0 থেকে 4 পর্যন্ত। তাহলে ওয়াই এর লিমিট হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। এই বুঝছো এটা কোন পথের জন্য কাজ বের করছি ভাইয়া? এই পথের জন্য কাজ বের করছি, 0, 0, 0, 4। তাহলে দেখো 0 থেকে 0 তে গেলাম, 0 থেকে 4 এ আসলাম। এই দেখো 0 থেকে 0, 0 থেকে 4, লিমিট বসাইছি কি হিসেবে? dx থাকলে x এর লিমিট, dy থাকলে y এর লিমিট। ওয়াও, এখন খেয়াল করো। আচ্ছা ভাই বলো তো, যদি আমাদের সরণ হয় 0, কেমনে বুঝলাম সরণ 0? ভাই 0 থেকে তুমি 0 তেই আসো, x অক্ষ বরাবর কোনো সরণ হয় নাই, বলো তো দেখি। ওয়াইটা কি? আই ক্যাপ না? আই ক্যাপ মানে কি? x অক্ষ বরাবর বল। এই খেয়াল করো, ওয়াই আই ক্যাপ মানে কি? এটা হচ্ছে x অক্ষ বরাবর বল। আর এক্স জে ক্যাপ মানে কি? এটা হলো y অক্ষ বরাবর বল। আবার দেখো এটা কি?
এটা মানে এক্স অক্ষ বরাবর বল, কারণ কি আই ক্যাপ আছে, এটা এক্স অক্ষ বরাবর বল নির্দেশ করছে, আর এটা হলো ওয়াই অক্ষ বরাবর বল নির্দেশ করছে। ভাই কি দেখে বুঝলেন? এই যে জে ক্যাপ, জে ক্যাপ কোন দিক বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তার মানে এই বলের উপাংশটা ওয়াই অক্ষ বরাবর, এই বলের উপাংশটা এক্স অক্ষ বরাবর। এখন আমাকে বলো তো, যখন উপরে গেছো ভাইয়া, এক্স অক্ষ বরাবর বল দ্বারা কি কোনো কাজ হয়েছে বলো তো? এক্স অক্ষ বরাবর কোনো সরণ হয়েছে? এক্স অক্ষ বরাবর কি কোনো সরণ হয়েছে? দেখো তো, এই বলটা কোন দিক বরাবর? এই বলটা এক্স অক্ষ বরাবর, এই বলটা এক্স অক্ষ বরাবর, কিন্তু এক্স অক্ষ বরাবর কি কোনো সরণ হয়েছে? তুমি তো উপরে উঠছো, এক্স অক্ষ বরাবর কোনো সরণ হয়েছে? সরণ কিন্তু হয় নাই। তাহলে আমাদের এইখানে যে কৃত কাজ, এই পার্টটুকু যে জিরো, এইটা কি বুঝতে পারছো? কারণ লিমিট জিরো থেকে জিরো, লিমিট জিরো থেকে জিরো যাই হোক না কেন কোনো সরণ তো হয় নাই, তাহলে জিরো থেকে জিরো মানে কাজ শূন্য গেল। এইবার আসো এক্স ডিওয়াই। আচ্ছা বলো তো, এই যে সমীকরণটা, এই যে সমীকরণটা, এই যে পথটা, এই পথের সমীকরণ কি বলতো? এই পথের সমীকরণ কি? এক্স সমান সমান জিরো না ভাইয়া? এই পথের সমীকরণ যে এক্স সমান সমান জিরো, এটা কি বুঝতে পারছো? এই পথের সমীকরণ যে এক্স সমান সমান জিরো, তাহলে এখানে যদি জিরো বসাও, তাহলে প্রথম পথে কৃত কাজ কত হয়েছে? জিরো না? কারণ এখানে হচ্ছে এটা জিরো প্লাস জিরো ডিওয়াই সমান সমান প্রথম পথে যে কৃত কাজ সেটা কত হয়েছে? জিরো হয়েছে। ভাইয়া এইটা কি আমরা বুঝতে পারছি? একটু বলো তো, এইটা কি আমরা বুঝতে পারছি? বলো জি। ঠিক আছে, জি বুঝছি, থ্যাংক ইউ। এইবার আসো পরের অংশটা দ্বারা কৃতকাজ বের করি। মানে কি? এই অংশটা দ্বারা চলো কৃতকাজ বের করি, মানে বলের যখন সরণ এইদিকে হয়েছে তখন কৃতকাজ কত, চলো বের করি। বলো তো, এই পথের সমীকরণটা কত? এই পথের সমীকরণ যে y সমান সমান 4, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয় y সমান সামথিং, আর এক্স অক্ষের y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয় x সমান সমান সামথিং। তাহলে এটা y সমান 4 এর একটা ইকুয়েশন। তাহলে আমরা যদি 2 নাম্বার পথের জন্য এবার কৃতকাজ বের করি, এটা ছিল W1, W2 এর জন্য যদি আমরা এখন বের করি তাহলে কি আসছে দেখো, f ডট ds, f ডট ds, তো একই তো আসবে এখানে, ফাইনালিতে একই লাইন আসবে। সো এখানে থাকবে হচ্ছে y dx প্লাস থাকবে হলো x dy। কি করছি? জাস্ট মাঝখানে লাইনটা স্কিপ করছি, একই লাইন আসবে মাঝখানে। সো তারপরে y এর সাথে dx, x এর সাথে dy লিখে ফেললাম, লিখে ফেললাম, এই যে লিখে ফেললাম। এখন লিমিট বসাবো কিভাবে? 0 4 থেকে 2 4 এ গেছো, তাহলে x এর লিমিট কত? 0 থেকে 2, x এর লিমিট হচ্ছে 0 থেকে 2, এবং y এর লিমিট কত? 4 থেকে 4, y এর লিমিট হচ্ছে 4 থেকে 4। আচ্ছা এখন আমাকে বলো, সমীকরণ কি ছিল? y সমান 4 না? তাহলে আমরা যদি এখানে y এর জায়গাতে 4 বসাই, dx কে ইন্টিগ্রেট করলে x হয়, তাহলে লিমিটে এখানে আসে 0 থেকে 2। এখন খেয়াল করো, আমাদের dy এই জিনিসটা কি ছিল বলো তো? xj, এটা কি ছিল? এটা ছিল y অক্ষ বরাবর বল। বলো তো, বলের যে y অক্ষ বরাবর উপাংশটা আছে, y এর দিকে যে বল আছে, সেই বল দ্বারা এই রাস্তায় কি কোনো কাজ হয়েছে? কারণ এই রাস্তায় কিন্তু সরণ শুধুমাত্র হয়েছে কোন দিকে? x অক্ষ বরাবর। y অক্ষ বরাবর কি এই রাস্তায় কোনো সরণ হয়েছে? তাহলে যদি y অক্ষ বরাবর সরণ না হয়, তাহলে y অক্ষ বরাবর বল দ্বারা কৃত কাজ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? দেখো তো, y অক্ষ বরাবর কোনো সরণই হয় নাই, তাহলে y অক্ষ বরাবর বল আছে, y অক্ষ বরাবর বল আছে, সেই বল দ্বারা কৃত কাজ কত হবে? 0। তার মানে এই পার্টটুকু কি হয়ে গেল? যেহেতু y অক্ষ বরাবর কোনো সরণ হয় নাই, তাহলে এই কাজটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? এই যে 4 দুগুণে 8 জুল আসছে, 8 জুল, W2, W2 8 জুল আসলো। ঠিক আছে, ঠিক আছে। দেখো, এই ম্যারাথন ক্লাসের মাধ্যমে শেষ করেন আহমেদ রাজু, এই আর্কাইভ ক্লাস খুব সুন্দরভাবে ডিটেইলসে আছে, ওগুলা রেকর্ডেড, একদম অপূর্ব দারুণ ক্লাস আছে। তোমার যদি তাড়া থাকে পরীক্ষার জন্য, অনেকবার করে বলছি, ওইগুলা দেখে একবারে শেষ করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। কিন্তু কলেজে পরীক্ষা, সেটার জন্য আমাদেরকে কখনো তাড়া দিও না, তাইলে যেটা হবে দেখা যাবে, এটা তো আমরা কখনো করতে পারবো না যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দিলাম, এটা আমরা পারবোই না কখনো করতে। তো এই জন্য আর্কাইভ ক্লাস দেওয়াই তো এই কারণে যে কলেজের পরীক্ষা যদি তোমার সামনে থাকে, তাহলে আগে আর্কাইভ ক্লাসটা দেখে কলেজের জন্য প্রিপারেশন নাও। কলেজের সাথে কেন আমরা আগাই না? কারণ কলেজে দেখা যায় এক চ্যাপ্টারের ক্লাস 3 দিনে শেষ করে দিচ্ছে, তো এইভাবে তো আমরা কলেজকে জীবনও ধরতে পারবো না। তবুও আমরা মাশাআল্লাহ সিলেবাসের দিক থেকে চিন্তা করলে বেশ আগাই আছি, কারণ তোমাদের অলরেডি ফার্স্ট পেপারের আর 2টা চ্যাপ্টার মনে বাকি আছে, 2টাও না, এই কাজ শক্তি ক্ষমতা, হ্যাঁ এইটার সাথে আরেকটা বাকি আছে। সেকেন্ড পেপারের
চলতরিৎ যদি হয়ে যায় তাহলে আর 3টা চ্যাপ্টার থাকে, মানে মাশাআল্লাহ বেশ সিলেবাস ভালো অগ্রগতি হয়েছে। তো এই জন্য যারা লাইভে করতেছো তারা তো করছোই, কিন্তু কলেজের সাথে আমরা কেন আগাই না বললাম, কারণ কলেজে ধাপ সিলেবাস শেষ করে দেয়, ওইভাবে করে আগাতে গেলে হয় না। এই জন্য আর্কাইভ দেওয়াই তো এই কারণে। সো আর্কাইভ ক্লাসগুলো দেখে ফেলো, শেষ করে ফেলো, দেখবা যে কোনো ঝামেলা হচ্ছে না। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ এএনএম নাসিম তুমি দিছিলা, আমি এটা কাজশক্তি উপপাদ্য পড়ায় তারপর 2 নিয়মে সলভ করবো, এই জন্য আমি এটা ধরে আছি। ঠিক আছে, বলো আর কোনো অস্থিরতা আছে? আমাদের তাপগতিবিদ্যা 3 মাস ধরে পড়াইছে। কি কলেজের কথা বলতেছো? ও কলেজে তো এতক্ষণ টাইম পাওয়ার কথা না ভাই। আলাদা আলাদা না করি কি একসাথে করা যেত না? মানে আলাদা আলাদা না করি একসাথে করা যেত না মানে কিসের কথা বলছো রাহাত করিম? কোনো অস্থিরতা, শোনো এই পড়াশোনার মধ্যে অস্থিরতা নিয়ে আসবে না তো ভাই। তোমরা একাডেমিক ব্যাচ, যে কোনো জিনিস শিখতেছো ভালো মতন শেখো। তোমাদের তার 3 মাস পরে পরীক্ষা না যে 3 মাসে আমার অ্যাডমিশন দেওয়া লাগবে, এরকম তো না। এটা একদম ফাউন্ডেশন, একটা বেসিক গড়ার জায়গা। তো এই জায়গাটা যদি কোনোভাবে নড়বড়ে হয় তাহলে কিন্তু আসলে তুমি আর খুঁজে পাবে না কোথাও যে কোন জায়গায় যাবা। আর এটা তো অফলাইন ক্লাস না যে ধরো তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ ধরো যে আমার মানে অফলাইনে তো একটা লিমিটেশন থাকে, রাত 10টায় গিয়ে তো আর অফলাইনে ক্লাস করতে পারবে না। তো যেহেতু অনলাইনে সুযোগ সুবিধা আছে, অনলাইনে মানুষ ভর্তি হয় কন্টেন্টের জন্য, শেখার জন্য। মানে এখানে যদি তোমরা এসে বলো এরকম চিল্লাপাল্লা করো যে ভাই তাড়াতাড়ি শেষ করেন বা ম্যারাথন ক্লাস নিয়ে একবারে শেষ করে দেন, দরকার নাই তো, তাই না? দরকার নাই। হ্যাঁ ওকে, আর কয়টা ক্লাস লাগবে? 15 থেকে 16টার মতন ক্লাস লাগবে। ঠিক আছে, মোট 15 থেকে 16টা। আজকে 6 নাম্বার লেকচার। আমি বেশি করে বলে রাখছি, আবার এটা কমও হইতে পারে, বলা যায় না। কিন্তু ওই যে বলতেছিলাম প্রথম দিকের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ছোট্ট ছোট্ট হয়েছে, তো এই জন্য দেখা যাবে নাম্বার অফ ক্লাস হয়তো বেশি হবে কিন্তু কন্টেন্টের টোটাল পরিমাণ কিন্তু বেশি হবে না। বুঝছো? ওকে, তাইলে আমরা দেখো এইখানে যে বলটা আছে এফ বল, এফ বল দ্বারা যে কৃত কাজ বের করলাম সেইটা 2টা পথে মোট কাজ বের করলাম। এখন তোমার কাছে যেটা মনে হবে যে ভাই এটা তো একটা সংরক্ষণশীল বল, এইটা তো একটা সংরক্ষণশীল বল, তাহলে আমার কাছে একটা চালাকি বুদ্ধি আছে। আমার কাছে একটা চালাকি বুদ্ধি আছে। চালাকি বুদ্ধিটা হচ্ছে যে আপনি এত কষ্ট করে কেন বের করতে গেলেন বলেন তো? এই বুদ্ধিটা তোমরা হোমওয়ার্কে গিয়ে করছো, আমার খুব ভালো লাগছে। তোমরা একটা চালাকি বুদ্ধি খাটাইছো, তোমরা এখানে খুব স্মার্টলি অনেকে প্রবলেমটা সলভ করছো। বলছো ভাই এত ভেজাল কইরা লাভ কি? আপনি এত ভেজাল করেন কেন? এত 2টা পথে রাস্তায় এত বের করার টাইম আছে আমাদের? আমাদের সময়ের দাম আছে না? টিকটক চালাইতে তো সময় লাগবে। অবশ্য যারা এই প্রবলেম ওইভাবে সলভ করছে ওরা টিকটকার না, আনবিলিভেবল। সো মনে করো তুমি এইখান থেকে এইখানে গেলা, ওরা খুব স্মার্টলি কাজটা করছে। কি করছে দেখো, যে আদি থেকে শেষ ওরা ধরছে ভাই এত পথ যাওয়ার টাইম নাই। এটা যেহেতু একটা সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি পড়ছিলাম একদম শুরুতে, দেখো যে তুমি যেই রাস্তাতেই এক পথ থেকে আরেক পথে যাও না কেন, যেই রাস্তাতেই এক পথ থেকে আরেক পথে যাও না কেন, কৃতকাজ সংরক্ষণশীল বল একই রকম হবে। তাহলে ভাই আপনি সংরক্ষণশীল বল পাইছেন, আপনি এত ভেজাল কইটা কেন কাজ বের করতে যাবেন? আপনি একটা পথ নেন, এই যে এখান থেকে মনে করেন এই পথে আপনি গেছেন সাপোজ, তাহলে সংরক্ষণশীল বল দ্বারা এই পথে যে কৃতকাজ সেটা বের করলেই তো আপনার কাজ হয়ে যাওয়া উচিত। তাহলে দেখো তো এইখানে কৃতকাজ যদি বের করতে চাই তাহলে আমাদের ডাব্লিউ সমান সমান কি হবে? ওই যে এফ ডট ডিএস হবে। এখন ভাই দেখো এফ মানে কত ছিল? ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, ডিএস মানে হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। সো এখান থেকে কি আসবে? ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই আসলো তো। এখন দেখো যে তুমি যেহেতু এই পথে যাচ্ছ তাহলে এই পথের সমীকরণটা তোমার বসাইতে হবে। এই পথের সমীকরণ কত হবে? ঢাল কত? ঢাল কত? ঢাল সমান সমান ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই কত? 4 - 0 আর ডেল এক্স কত? 2 - 0। তাহলে 4/2 মানে কত? 2 আসছে। তাহলে ওয়াই যেহেতু মূল বিন্দুকে আমি সরলরেখা ওয়াই সমান সমান mx, তাহলে কি লেখা যায়? ওয়াই সমান সমান 2x লেখা যায় না? তাহলে যেহেতু ওয়াই সমান সমান 2x, এবার এই সমীকরণগুলো এখানে বসাও যে লিমিট কত হবে? 0 থেকে 2, এটা হবে 0 থেকে 2 কারণ x এর লিমিট বসাবো, এবং y এর লিমিট বসাবো 0 থেকে 4, y এর লিমিট বসাবো 0 থেকে 4। তাহলে y সমান সমান 2x dx লিখলাম প্লাস প্লাস দেখো x মানে কত? y/2, তাহলে y/2 হাফ বাইরে নিয়ে আসলাম dy, এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে যদি দুই বাইরে নিয়ে আসো তাহলে x²/2, x²/2 0 থেকে 2 আসছে প্লাস হাফ y²/2 0 থেকে 4 আসছে। তাহলে এখান থেকে যদি হিসাব করো তাহলে কত আসছে? 2 2 কাটাকাটি করলে এই পাশে আসছে 4 প্লাস 2 2 গুণে 4 আসছে, এখানে 4 4 16
আর 16/4 মানে হচ্ছে 4, তাহলে 4 আর 4 যোগ করলে 8 জুল আসছে। 8 জুল, দেখছো? তাইলে একই কাজ আসছে, কিন্তু দেখো মোট কাজ একই রকম। এখানেও 8 জুল আসছিল, এইখানেও কিন্তু আমাদের সেই 8 জুলই আসছিল। 8 জুলই আসছিল। সো তার মানেটা কি? তার মানে দেখছো আমরা মিল পাইছি যে এটা যেহেতু একটা সংরক্ষণশীল বল ছিল, সো এই কারণে আমরা এই পথে যদি যাই তাহলে যে মোট কাজ হবে, যদি আমরা আদি থেকে শেষ একটা ডিরেক্ট পথ বানায় সেই পথে ওই বল দ্বারা কৃত কাজ বের করি, তাহলে একই রেজাল্ট আসছে, একই কাজ হবে, কাজের পরিমাণ এই 8 জুল 8 জুলই কিন্তু হবে। বুঝতে পারছো? এখন আসো, তাহলে তো বুঝলাম যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি সংরক্ষণশীল বল হয় তাহলে এটা সুন্দরভাবে প্রযোজ্য, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমাদের কাছে ওকে 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 আমি একটু ফেসবুকের কমেন্ট দেখছি। শোনো, আমার যখন মাঝে মাঝে বিনোদনের খুব অভাব হয়, হ্যাঁ, ধরো ক্লাস নিতে নিতে বোর লাগতেছে অনেক, যে বিনোদনের অভাব, তখন আমি মাঝে মাঝে এসে নিয়ে একটু কমেন্ট দেখি, একটু হাহা করে হেসে তারপর আবার পড়ানো শুরু করি। আনবিলিভেবল। ওকে, সো দেখো আমরা এটা বুঝলাম। এটা কি বুঝছো? কাহিনী কি বুঝছো? একটু বলো তো ভাই, একটু জানাও, নাকি আমি শুধু একা বক বক করতেছি? বুঝছো না? সহজ সুন্দর না জিনিসটা? তাহলে বেশিরভাগই এই নিয়মে করছিলাম, আমি দেখে খুব খুশি হয়েছি, বেশিরভাগই এই নিয়মে করছিলাম। কিন্তু খুব সাবধান, এই নিয়মে করার আগে তোমার চেক করতে হবে যেই বলটা দ্বারা কৃতকাজ বের করতেছো এই বলটা কি সংরক্ষণশীল বল কি না। যদি সংরক্ষণশীল বল হয় তাহলে তুমি ডিরেক্ট এখান থেকে এখানে একটা সরণ ঘটায়ে ওই বল দ্বারা কৃতকাজ বের করতে পারবা। কিন্তু যদি এটা সংরক্ষণশীল বল না হয় তখন কিন্তু তোমাকে আলাদা আলাদা পথে কৃতকাজ টোটাল কত সেটা বের করতে হবে। পরেই এটার এক্সাম্পল আছে। ফাহাদ কি বুঝো নাই বলো? বাকি সবাই বুঝছে, ওই দেখো সবাই উপর দেখো, জি 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 ক্লিয়ার ক্লিয়ার সবাই বলছে। তুমি কি বুঝো নাই বলো, ক্লিয়ার করে বলো, তারপর বলতেছি। এবার আসো এই ম্যাথটা, একদম একই রকম ম্যাথ, কিন্তু দেখো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে বলের সমীকরণে। এইরকম একটা বল আছে, তো যদি এরকম একটা বল থাকে, এই বলটাকে আসলে সংরক্ষণশীল বল নাকি অসংরক্ষণশীল বল, এইটাকে আমরা একটু চেক করি। তাহলে আমরা শর্টকাটেও করতে পারবো অথবা আলাদা আলাদাভাবে করতে পারবো। দেখো আমরা এখান থেকে এই যে এফ বলটা আছে, দেখো একই রকম বল, আগে একটু চেক করি চলো যে এই বলটা কি আসলে সংরক্ষণশীল কি না। ন্যাবলা ক্রস এফ, দেখি তো সংরক্ষণশীল হয় কিনা। আমাদের এই পাশে আসতেছে হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের ডিডিএক্স, এটা হলো আমাদের ডিডিওয়াই, এটা হচ্ছে আমাদের ডিডিজেড, এবং এখানে থাকবে হলো ওয়াই স্কোয়ার এক্স, এইটা হচ্ছে থাকবে এক্স স্কোয়ার, এবং এটা থাকবে 0। চলো তো একটু চেক করে দেখি আগে। হ্যাঁ, আই ক্যাপ যদি নাও তাহলে 0 0, এটা 0 থাকছে। জে ক্যাপ যদি নাও, জে ক্যাপ, তাহলে এক্স 0, এটাও জেড এর সাপেক্ষে ওয়াই এক্স এর এটা 0 হয়ে যাবে। প্লাস কে যদি নাও তাহলে এখানে কি থাকছে? এটা থাকছে হলো 2x, এবং এটা থাকছে হলো 2xy, 2xy। এই দেখো, বলো তো এটা কি তাহলে 0 হচ্ছে? ন্যাবলা ক্রস এফ, এইটা কি তাহলে 0 হচ্ছে? 0 যেহেতু হচ্ছে না, 0 যেহেতু হচ্ছে না, তাহলে এই বলটা কিন্তু একটা কি ধরনের বল? এইটা একটা অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল অর্থাৎ ঘর্ষণ বলের মতন অসংরক্ষণশীল বল। এখন বলো, এই যে একটা উদাহরণ দেখাইছিলাম না অসংরক্ষণশীল বলের জন্য, টেবিলের উদাহরণ, বলো তো অসংরক্ষণশীল বলের জন্য কৃতকাজ কি আদি আর শেষ বিন্দুর উপর নির্ভর করবে নাকি পথের উপর নির্ভর করে? এই পথ দিয়ে গেলে একরকম কৃতকাজ পাবা, এই পথ দিয়ে গেলে তুমি আরেক রকম কৃতকাজ পাবা। ঠিক আছে? তাহলে দেখো আমরা এই যে অসংরক্ষণশীল বল পেলাম। এইবার চলো তাহলে, যেহেতু আমরা বুঝে গেছি এটা একটা অসংরক্ষণশীল বল, তাহলে দেখা যাক যে দুইটা কৃতকাজ যখন আমরা বের করব তখন কি একই রকম আসবে কি আসবে না। তো আমাদের কি হয়েছে, মূলত অঙ্কটাতে কি বলছে যে রিয়েলি সেটা কোন পথ থেকে কোন পথে গেছে। অরিজিনালি সেটা প্রথমে 0 থেকে 0,2 বিন্দুতে গেছে, এবং তারপরে সেটা 0,2 থেকে 2,4 বিন্দুতে গেছে। দেখো প্রথমে এটা ছিল 0,0-তে, তারপরে সেটা গেছে হচ্ছে 0 থেকে 4-এ, 0,4-এ গেছে, এবং তারপরে সেটা গেছে কোথায়? 2,4 এই বিন্দুতে গেছে, 2,4 এই বিন্দুতে গেছে। ভালো কথা। তাহলে খেয়াল করো
আমাদের বলছে মোট কৃত কাজ কত হবে। এই রাস্তায় মোট কাজ, এই রাস্তায় মোট কাজ, সেটা বের করতে হবে। তাহলে আসো, এটা প্রথম কাজ, এটা হলো দ্বিতীয় রাস্তার কাজ। আমরা আগে আলাদা আলাদা বের করবো, এরপর একবারে বের করে দেখবো মিলে কিনা। তো দেখো তো, প্রথম রাস্তায় যে কাজ হয় সেটা যদি আমরা বের করি, W1 প্রথম পথে যে কৃত কাজ, আমি একটু একবারে কি লিখে ফেলবো, তোমরা কি বুঝবা? তাহলে f ডট ds যদি আমি করি, তাহলে ওই যে x এর সহগ, x অক্ষ বরাবর সহগ কি ছিল, y স্কয়ার x dx, এরকম একটা সমীকরণ আসবে, প্লাস হচ্ছে x স্কয়ার dy, x স্কয়ার dy, এরকম একটা সমীকরণ আসবে। লিমিট কি হবে? লিমিট হবে হচ্ছে x এর লিমিট 0 থেকে 0, 0 থেকে 0, এবং y এর লিমিট হবে 0 থেকে 4। বুঝলাম? 0 থেকে 0 হইলে কি হয়ে যাবে? 0 থেকে 0 যদি হয়, সরণই x অক্ষ বরাবর হয়নি, তাহলে x অক্ষ বরাবর বল দ্বারা কৃত কাজ 0। y অক্ষ বরাবর বল দ্বারা কৃত কাজ বের করতে হবে। বলতো, এই পথ আমাকে তো x-টাকে y এ কনভার্ট করতে হবে। তো আমার এখানে এই পথের সমীকরণটা কি? এই পথের সমীকরণ তো ভাইয়া x সমান সমান 0। তাহলে এখানে যদি 0 বসাই, তাহলে এটাও কত হয়ে যাবে? এটাও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে প্রথম পথে কৃত কাজ হচ্ছে 0। ক্লিয়ার? এইটুকু এইটুকু ক্লিয়ার? বুঝলাম। এবার আসো পরের পথ, মানে 2 নাম্বার যে পথ আছে, 2 নাম্বার পথে আমরা কৃত কাজ কত বের করব। 2 নাম্বার পথে কৃত কাজ বের করব, ঠিক আছে? 2 নাম্বার পথে কৃত কাজ বের করব, যে এই পথে যেতে কৃত কাজ কত হচ্ছে। তাহলে দেখো তো ভাই, 2 নাম্বার পথে যে কৃত কাজ, f ds যদি আবার করি আমরা, f ds যদি করি, তাহলে কি আসছে? এইখান থেকে আসবে y স্কয়ার x dx প্লাস x স্কয়ার dy। সো এখান থেকে আসছে দেখো 0 থেকে 2, এটা হলো 0 থেকে 2 এবং 4 থেকে 4, 4 থেকে 4। বলো তো ভাই, 4 থেকে 4 এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? কারণ এখানে কোনো সরণ হয় নাই, y অক্ষ বরাবর কোনো সরণ নাই। আর এই সমীকরণটা কত? এই সমীকরণটা কত? এটা হচ্ছে আমাদের y সমান সমান 4 এর একটা সমীকরণ। তাহলে যদি এখানে y এর 4 এর সমীকরণ বসাই, 4 4 16, 16x dx 0 থেকে 2 কত আসে? 16 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, লিমিট বসবে 0 থেকে 2, তাহলে কত আসে? 8 আসে, আর 2 তাহলে 32, 4 8 32 জুল টোটাল। তাহলে যে টোটাল যে কাজ হচ্ছে W টোটাল যে কাজ হচ্ছে সেটা কত? সেটা হলো W1 প্লাস W2, এটা সমান আসছে 0 জুল প্লাস 32 জুল সমান সমান 32 জুল আসছে। টোটাল যে কাজটা সেটা আমরা পেলাম। এখন এইটাই হচ্ছে পারফেক্ট উত্তর, এটাই হচ্ছে আসল উত্তর। কিন্তু কেন এটা আসল উত্তর? কারণ আমরা কেন এটা আসল উত্তর? কারণ প্রশ্নে যেইভাবে রাস্তাটা ফলো করার কথা বলছে, আমরা সেইভাবে রাস্তাটা ফলো করছি। প্রশ্নে বলছিল প্রথমে 0 থেকে 04 গেছে এবং তারপরে 04 থেকে 24 গেছে। সেই পথ পরিক্রমা ফলো করে আমরা দেখলাম যে টোটাল কাজ আসছে কত? 32 জুল আসছে। টোটাল যে কাজ আসছে সেই টোটাল কাজটা 32 জুলই আসছে। এটা ডাব্লিউ টোটাল ডান পাশেই রাখি। ওকে, এটা একটু শেষ। এইবার আমরা যেটা করতে চাই যে ভাই তাইলে দেখি অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কি সেম হয় কিনা। যদি আমরা ডিরেক্ট যাই একদম আদি থেকে শেষ, এইখান থেকে এদিকে গেলাম, তাহলে এখন দেখি তো কৃত কাজ কি শূন্য হয় কিনা। দেখো এখানে আমাদের এই রাস্তার সমীকরণ কি ছিল? এই রাস্তার সমীকরণ ছিল y সমান সমান 2x, আমরা আগের ম্যাথেই কিন্তু দেখছি। তাহলে দেখি আমাদের 3 নাম্বার রাস্তায় যে কৃত কাজ হচ্ছে, সেই 3 নাম্বার রাস্তায় কৃত কাজ f ds যদি করা হয়, তাহলে y স্কয়ার x dx প্লাস x স্কয়ার dy। তাহলে এখানে আমাদের 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে x বসবে এবং 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে y বসবে। তাহলে ভাই y সমান সমান 2x, এটা যদি বসা, y স্কয়ার মানে কত? 4x স্কয়ার, তার মানে 4x কিউব dx, এটা থাকছে এক পাশে 0 থেকে 2, প্লাস x স্কয়ার মানে হচ্ছে y স্কয়ার বাই 4, y স্কয়ার বাই 4 dy 0 থেকে 4। কি করলাম বুঝছো? এখানে তো dx আছে, তাহলে সবগুলোকে x এ নিয়ে যেতে হবে। তাহলে y সমান যেহেতু 2x রাস্তা ফলো করা হয়েছে, তাহলে y এর জায়গায় 2x বসাই বের করলাম, এবং এখানে x স্কয়ার dy, যেহেতু dy আছে, তাহলে এখানে আমাকে সবগুলোকে y এ নিয়ে যেতে হবে। তাহলে এই রাস্তা ধরে যদি যায়, তাহলে x সমান কত? y বাই 2, তো x স্কয়ার মানে y স্কয়ার বাই 4। তাহলে দেখো
এইখানে আমরা যেটা পাই সেটা কত হচ্ছে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, 0 থেকে 0 নাকি, ও না সরি 0 থেকে 2 ছিল, প্লাস 1/4 এবং হচ্ছে ওয়াই স্কোয়ার যেহেতু ওয়াই কিউব ডিভাইডেড বাই 3, 0 থেকে 4। দেখো কত আসে, 4 4 কাটাকাটি হয়ে গেলে 2 টু দি পাওয়ার 4 আসছে, প্লাস এই পাশে থাকছে 3 4 12, 4 কিউব, 1/12 ইন্টু 4 কিউব, তাহলে কত আসে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 প্লাস 4 কিউব বাই 12, এটা আসে 21.33, 21.33 জুল। এবং বলতো আসলে কি অমিল হওয়ারই কথা না? অমিল হওয়ারই কথা না, কারণ অসংরক্ষণশীল বল, ঘর্ষণ বলের মতন চিন্তা করো। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি, তুমি এই রাস্তা দিয়ে গেলে যা হবে, এই রাস্তা দিয়ে গেলে কি তার থেকে পরিবর্তন একটা কিছু হবে। এবং কোনটা বেশি হওয়া উচিত, যেখানে রাস্তা অতিক্রম করছো বেশি সেইখানে কিন্তু কৃত কাজটা বেশি হওয়া উচিত, যেমন 32 জুল আসছিল, কিন্তু যখন একদম সরাসরি গেছো তখন কিন্তু রাস্তাটা ছোট হয়ে গেছে, তাই কৃত কাজও কত হয়ে গেছে, কমে গেছে। তাহলে দুইটা আলাদা আলাদা হইল কেন? কারণ এটা হচ্ছে আমাদের একটা অসংরক্ষণশীল বল, অর্থাৎ ঘর্ষণ বলের মতন বলে, বুঝতে পারছো? তো যেহেতু এখানে হলো আমাদের অসংরক্ষণশীল বল, সেই জন্য আমি অনেককেই দেখছি তোমরা যখন প্রশ্নটা সলভ করছো এইচডব্লিউতে তখন সরাসরি এইভাবে করে ফেলছো, হুইচ ইজ ভেরি গুড। যে আগে এই চিন্তাটা কত স্মার্টলি করছো যে ভাই দুইটা পথে গেছে, এত ঝামেলা করবো কেন, একটা পথে নিয়ে যাই। কিন্তু এটা তোমাদের কেয়ারফুল থাকা উচিত যে ফোর্স যেটা আছে সেটা কি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল। যদি সংরক্ষণশীল হয় তাহলে কোনো ইস্যু নাই, সুন্দর মিলে যাবে। কিন্তু যদি এটা অসংরক্ষণশীল হয় তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা, ভুল হয়ে যাবে অঙ্কটা তখন। বুঝতে পেরেছো? বলো ক্লিয়ার হয়েছে কি না? বুঝতে পেরেছো? রাইট থেকে লেফট লিখবো? হ্যাঁ, না এটাই লিখতাম, কিন্তু কি মনে করে যেন আজকে আবার বাম দিক থেকে ডান দিকে লিখছি। মানুষ পরিবর্তনশীল। আমি একটু তাও এখানে অ্যারোটা দিয়ে নেই, আমি রাইট থেকে লেফটেই যাব সামনে, চিন্তা করো না। এদিক থেকে এদিকে গেছে এবার, এবং এখানেও এদিক থেকে প্রথমে এদিকে গেছে, তারপরে এদিক থেকে এদিকে গেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। মেনশন দেওয়া পারি না দাদা, তাই অ্যান্সারটা দেই নাই গ্রুপে। ও আচ্ছা, কেন মানে বুঝলাম না, তুমিও উল্টা হাও কি? আচ্ছা, এই ম্যাথে কি সেকেন্ড পার্টটা ভুল? হ্যাঁ, এই ম্যাথের জন্য সেকেন্ড পার্টটা কিন্তু ভুল। এই ম্যাথের জন্য এভাবে করে করা যাবে না, এটা খেয়াল রেখো। কারণ কি আমাদের কি বলে দিছে যে সরাসরি 0 0 থেকে 2 4 এ গেছে? এটা কি আমাদের বলছে? না, আমাদের বলেই দিছিল 0 থেকে প্রথমে 0 4 এ গেছে, তারপরে 0 4 থেকে 2 4 এ গেছে। তাহলে আমাদেরকে দুইটা আলাদা আলাদা পথের জন্য কৃত কাজ বের করে দেখাতে হবে। যেহেতু সরাসরি বলে নাই এবং এটা অসংরক্ষণশীল একটা বল, সেই জন্য এটা কিন্তু করা যাবে না, এটাভাবে করলে ভুল হবে, এটা অসংরক্ষণশীল বলে হবে না। গুড, ভেরি গুড। যাক, তাহলে এটা যদি বুঝতে পারো, সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীলের একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার যা পড়বে এগুলো একদম লুতুপুতু টাইপের পড়াশোনা, খুবই সহজ পড়াশোনা। হ্যাঁ, তো এবার একটু রিল্যাক্সড হও। আমরা চ্যাপ্টারের সবচেয়ে কঠিন জিনিস পড়ে ফেলছি আসলে। হ্যাঁ, এখন যা আছে এগুলো সব সহজ। শক্তি কাকে বলে, গতিশক্তি কি জিনিস, এরকম বুগিঝুগি কিছু জিনিস। হ্যাঁ, ওকে। ভাই কি জিম করেন? না, জিম টিম করি না। দেখো, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এটা তো ছোটবেলার সংজ্ঞা, সবাই জানি শক্তি কাকে বলে। যার কাজ করার সামর্থ্য আছে তার শক্তি আছে, ঠিক আছে। এখন দেখো এখানে কি বললো, যান্ত্রিক শক্তি, যেটা যান্ত্রিক শক্তি, এটা আর এটা একই লেখা। হ্যাঁ, চিন্তা করো না। কোনো বস্তু তার গতি, তার অবস্থান বা তার আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার যান্ত্রিক শক্তি বলে। এখন ভাই গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে এটা বুঝতে আমাদের কোনো মানে কষ্ট হয় না। কেন, কিভাবে কষ্ট হয় না? যেমন তুমি একটা দেওয়ালের মানে মনে করো একটা জানালার কাঁচ তুমি ভাঙবা। সো যদি তুমি জানালার কাঁচ ভাঙতে চাও তাহলে তো তোমার একটা সামর্থ্য থাকতে হবে, তোমার একটা শক্তি থাকতে হবে, সেই শক্তিটা দিয়ে না তুমি জানালার কাঁচ ভাঙবা। এখন চিন্তা করো যে কোনো একটা বস্তুর যদি ভর থাকে, তার যদি একটা গতি থাকে, কোনো একটা বস্তুর যদি ভর থাকে, তার যদি একটা গতি থাকে, এবং ওই গতি দিয়ে যদি কাঁচে আঘাত করে তাহলে কিন্তু কাঁচটা ভেঙে যায়। মানে যদি খুব জোরে আঘাত করে তাহলে কিন্তু কাঁচটা ভেঙে যায়।
তার মানে কি ওই গতিশীল বস্তুটার একটা সামর্থ্য আছে, কাঁচ ভাঙার একটা সামর্থ্য আছে। তাহলে কাঁচ ভাঙার যেহেতু সামর্থ্য আছে তার মানে গতিশীল বস্তুর একটা শক্তি আছে। তাহলে কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে? গতিশীল বস্তুর একটা কাজ করার সামর্থ্য আছে, কাঁচ ভেঙে ফেলছে, তাহলে গতিশীল বস্তুর একটা কাজ করার সামর্থ্য আছে, গতিশীল বস্তুর একটা শক্তি আছে। আচ্ছা, ভালো কথা। এরপরে কি দেখো, হ্যাঁ ভাই একটা কাঁচ ভেঙে দেখান। তুমি একটা কাজ করো, যদি কাঁচের গ্লাস টাস থাকে উপর থেকে এমনভাবে ফেলবা যাতে করে তোমার মাথায় এসে পড়ে। বুঝতে পারছো? এটা নিচে ফেলা যাবে না কিন্তু, তাহলে ফিল করতে পারবা না বিষয়টা। সো ফিল করতে হবে কিভাবে? যদি একদম উপর থেকে ধরো একটা কাঁচের গ্লাস, তুমি নিজেও ফেলতে পারো বা কাউকে ফেলতে বলতে পারো, যে ধরো বললা যে আমি বসে আছি নিচে, আমার মাথার উপর থেকে একটা কাঁচের গ্লাস একটু মাথায় ফেলো, আমি একটু ফিল করতে চাই। তো দেখবা যে গতি শক্তি আসলে কিভাবে হয়, হ্যাঁ, গতি শক্তি কাকে বলে, কাজ করার সামর্থ্য আছে কিনা সেটা কিন্তু বুঝে যাওয়া, ঠিক আছে? এবং তারপরে তোমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে যে ভাই আমি বড় হয়ে মেডিকেলে ভর্তি হতে চাই। সো সেই ইচ্ছাটা কিন্তু দেখবা যে এখনই পূরণ হয়ে গেছে। তুমি কিন্তু দেখা যাবে যদি একবার গ্লাসটা মাথায় এসে পড়ে তাহলে কিন্তু সাথে সাথেই তুমি মেডিকেলে ভর্তি হয়ে যেতে পারবা। এবং এখানে ভর্তির ক্ষেত্রে আসলে তোমার কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না। তুমি যদি বলো আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই তাইলেও পারবা, যদি বলো আমি সোহরাওয়ার্দীতে ভর্তি হতে চাই, আমি ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হতে চাই, তাইলেও কিন্তু পারবা। ঠিক আছে? এটা একটা মানে অন্যরকম প্রতিভা। যাই হোক, আমরা পড়ায় ফেরত আসি। যেটা বলছিলাম যে কোনো বস্তু তার গতি, অবস্থান এবং আকৃতির জন্য অথবা তিনটা কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে। এখন অবস্থানের জন্য কিভাবে তার মধ্যে সামর্থ্য তৈরি হয়? যেমন দেখো, কোনো একটা বস্তু মনে করো নিচে ছিল, কোনো একটা বস্তু মনে করো যে এটা ভূমি। সো এখান থেকে আমি বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় মনে করো তুললাম, একটা বস্তুকে এরকম উচ্চতায় তুললাম, তাহলে বলো তো এই যে অবস্থানের একটা পরিবর্তন করলাম, নিচের থেকে উপরে যে তুললাম, এই যে তার একটা অবস্থানের পরিবর্তন করলাম, অবস্থানের পরিবর্তনের জন্য ওর মধ্যে কি একটা শক্তি জমা হয়েছে না? তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য তৈরি হয়েছে না? তুমি ছেড়ে দিলেই বুঝতে পারবা, ঠাস করে তোমার মাথায় এসে পড়বে। তাহলে ও কিন্তু উপরে যখন আসে তখন কিন্তু তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য আছে, ওর মধ্যে কাজ করার একটা সামর্থ্য আছে। তাহলে আমরা দেখলাম গতির জন্য কাজ করার একটা সামর্থ্য থাকে, অবস্থান পরিবর্তন হলেও কিন্তু তার মধ্যে কাজ করার একটা সামর্থ্য থাকে। এবং দেখো একজন লিখছে লাইফ চেঞ্জিং এক্সাম্পল, আসলেই তো লাইফ চেঞ্জিং এক্সাম্পল, তাই না? সবাই কি আর পারলেই মেডিকেলে ভর্তি হতে পারে? পারে না। সো গতি, অবস্থান এবং আকৃতি। সো আকৃতির জন্য কিভাবে করে কাজ করার সামর্থ্য তৈরি হয় তুমি দেখো, মনে করো যে একটা স্প্রিং। সো একটা স্প্রিংকে যখন তুমি টানছো তখন তার আকৃতিগত পরিবর্তন হচ্ছে না, এবং তার মধ্যে কিন্তু একটা কাজ করার সামর্থ্য তৈরি হয়েছে। তুমি যে ছেড়ে দাও ঠাস করে কিন্তু ওখানে স্প্রিংটার সাথে যে ব্লকটা যুক্ত সেটা একটা গতিশক্তি প্রাপ্ত হবে। সো তাহলে আমাদের তিনটা কারণে কিন্তু দেখো কাজ করা যে সামর্থ্য অর্জন করে, এই ধরনের যে শক্তিটা, সেই শক্তিগুলোকে আমরা বলছি যান্ত্রিক শক্তি। তাহলে কি কি ধরনের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? একটা হলো তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য, অবস্থান পরিবর্তনের জন্য যে কাজ করার সামর্থ্য, এবং আকৃতির জন্য যে একটা স্প্রিং সংকুচিত ছিল, প্রসারিত ছিল, আকৃতিগত চেঞ্জ করলাম। এই রকম তিনটা কারণে বস্তু নিজের মধ্যে যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা বলছি যান্ত্রিক শক্তি। ঠিক আছে? আমরা আজকের ক্লাসে গতিশক্তি যে পার্টটা আছে এই পার্টটা শেষ করব, বিভব শক্তি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। সো দেখো গতিশক্তি কাকে বলে, এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, তুমি জাস্ট একটা সংজ্ঞা পরীক্ষায় লিখলেই হবে, কিন্তু এটা অনেকবার পরীক্ষায় ক নাম্বার প্রশ্নে আসছে, গতিশক্তি কাকে বলে বা গতিশক্তি বলতে কি বুঝো, একটা স্টেটমেন্ট চাই। সো এটা তুমি যেটাই লেখো না কেন হবে, যেটা তোমার ভাল লাগে। দেখো প্রথমে কি বলছে, কোনো বস্তু গতিশীল থাকার কারণে যে শক্তি লাভ করে, গতিশীল থাকার কারণে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। গতিশীল বস্তু গতির বিনিময়ে যে কাজ করতে পারে, ওই যে কাজ ভেঙে ফেলছে, যে কাজ করতে পারে তাকে গতিশক্তি বলে। একটা বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল করতে, একটা বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয়েছে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। যেমন কি বললো এখানে, যে মনে করো কোনো একটা বস্তু আমাদের একটা সারফেসের উপর স্থির অবস্থায় রাখা আছে, তো আমরা কি করলাম, এই বস্তুটার উপর একটা কাজ করলাম, বস্তু স্থির অবস্থায় ছিল, এই বস্তুটার উপর একটা কাজ করলাম। এই কাজ করার কারণে কি হবে, এই বস্তুটার উপরে কাজ করার কারণে তার মধ্যে কিন্তু একটা গতির সঞ্চার হবে। তাহলে এই কোন একটা বস্তুর স্থির অবস্থা থেকে গতিশীল করতে, ধরো আদিবেগ ছিল 0, এরপরে আদিবেগ হয়ে গেল v, 0 মিটার পার সেকেন্ড থেকে আদিবেগ v মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা যে কাজ করতে হয়েছে সেটাই কিন্তু তার মধ্যে গতিশক্তির সঞ্চার করছে। আবার কি, কোনো বস্তু গতিশীল থাকার কারণে তার গতির জন্য যে কাজ সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। যেটা খুশি সেটা লিখবা, কোনো অসুবিধা নেই, যেটা ভালো লাগে। ঠিক আছে? গতিশীল থাকার কারণে গতির জন্য কাজ করা যে সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা বলছি তার গতিশক্তি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, গতিশক্তি সবসময় ধনাত্মক, এর দিকের ওপর কোনো নির্ভরশীল না।
অর্থাৎ কোনো একটা বস্তু যদি এই দিক বরাবর v বেগে গতিশীল থাকে তাহলেও তার যে গতিশীল হবে, ওই একই m ভরের বস্তু যদি এই দিক বরাবর গতিশীল থাকে একই বেগে তাহলেও কিন্তু তার গতিশক্তির মান একই রকম হবে। অর্থাৎ গতিশক্তি সবসময় ধনাত্মক, দিকের উপরে নির্ভরশীল না। সহজ বুঝি আমরা। এখন দেখো আমরা এখান থেকে একটা জিনিস যেটা বলতে চাই, দেখো কোন একটা বস্তুর গতিশক্তি এটা কিসের উপরে নির্ভর করা উচিত, কার মধ্যে কতখানি গতিশক্তি আছে। তুমি চিন্তা করতে পারো যে মনে করো একটা প্লাস্টিকের বল, একটা টেনিস বল আর একটা কাঠের বল, তিনটার ভর কিন্তু ভিন্ন ভিন্ন। একটা প্লাস্টিকের বলকে তুমি যদি জোরে ছুঁড়ে মারো তাহলে কিন্তু দেখা যাবে গাড়ির ওই যে ইয়ার কাঁচ, জানলার কাঁচ সেটা ভাঙবে না। যদি একটা টেনিস বল সে বা একটা কাঠের বল, সে কাঠের বলটাকে যদি তুমি এখন ছুঁড়ে মারো জোরে তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে কাঁচটা ভেঙে যাবার। তার মানে কি ভরের উপর কিন্তু গতিশক্তিটা নির্ভর করে। ভর যত বেশি হবে তার মধ্যে এনার্জি তত বেশি থাকবে, তার মধ্যে গতিশক্তি তত বেশি থাকবে। যেমন প্লাস্টিকের বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে আমি দেখলাম এটা ভাঙছে না জানলার কাঁচ, কিন্তু একটা কাঠের বল ভারী বেশি, এটাকে যদি আমি 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি তাহলে তার মধ্যে যে এনার্জিটা আছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট টু ব্রেক দ্য গ্লাস, জানলার কাঁচ ভেঙে ফেলতে পারবে। তাহলে দেখো ভরের উপর নির্ভর করে আমরা এটা বুঝলাম। এখন দেখো আবার এভাবে চিন্তা করতে পারো যে ওই যে জানলার কাঁচটা আছে, তুমি যদি কাঠের বলটাকে আস্তে করে টোকা মারো, আস্তে করে যদি মারো তাহলে কিন্তু কাঁচ ভাঙবে না, অর্থাৎ বেগ কম দিলে কিন্তু জানলার কাঁচটা ভাঙবে না। কিন্তু যদি বেগ বেশি দাও, বেগ বাড়ায় দাও, তাহলে কিন্তু তখন জানলার কাঁচটা ভাঙছে। তার মানে কি গতিশক্তি যেটা, কাইনেটিক এনার্জি যেটা, সেইটা কিন্তু ডিপেন্ড করছে ভরের উপরে। এবং আমরা দেখলাম গতিশক্তি যেটা, যত ভর বাড়বে তত গতিশক্তি বাড়বে, এবং গতিশক্তি যেটা এটা কিন্তু ডিপেন্ড করছে বেগের উপরে। বেগের কত মাত্রা সেটা আমরা পরে বের করব, সেটা আমরা জানি না, সেটা আমরা পরে বের করব, কিন্তু ভরের উপরে ডিপেন্ড করছে এবং বেগের উপর ডিপেন্ড করছে, এই দুইটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। আমরা একটু পরেই দেখবো যে এটা হলো বেগের স্কয়ার রূপে কিন্তু ডিপেন্ড করে। এখন দেখো যে কোনো একটা বস্তু এর মধ্যে গতিশক্তি আমরা কিভাবে করে ট্রান্সফার করব, একটু বোঝার চেষ্টা করো। জিনিসগুলো আসলো কোত্থেকে? হাওয়ার থেকে আসে নাই। কিন্তু কোন একটা বস্তু আছে, এই বস্তুটার মধ্যে কোনো গতিশক্তি এখন নাই। কেন? কারণ ওর বেগ এখন 0 মিটার পার সেকেন্ড, ওর কোনো গতি নাই, তাই ওর কোনো গতিশক্তিও নাই। আমরা কি করলাম? আমরা তো উদার, আমরা এই বস্তুটার উপর একটা কাজ করলাম। কিভাবে? ওর উপরে একটা বল প্রয়োগ করলাম। কত দূরত্ব পর্যন্ত বল প্রয়োগ করছি? মনে করো ওর উপরে আমরা s দূরত্ব পর্যন্ত একটা বল প্রয়োগ করছি, এবং এই s দূরত্ব পর্যন্ত বল প্রয়োগ করার কারণে আমরা কি ওর উপর একটা কাজ করছি না? একটা কাজ করছি না? সে কাজ কত? w = Fs। আমরা বস্তুর উপর একটা কাজ করছি। বলো তো কাজ করা মানে কি? বস্তুকে শক্তি দেওয়া। তার মানে আমরা এই বস্তুকে শক্তি দিয়েছি, আমরা বস্তুকে শক্তি দিয়েছি, এটা তো নিশ্চিত, ঠিক না? যখন আমরা বস্তুর উপরে f পরিমাণ বল প্রয়োগ করে s দূরত্ব পর্যন্ত সরালাম, আমরা কিন্তু এর উপরে একটা কাজ করছি। কাজ করা মানে কি? ওকে একটা শক্তি দিছি। এখন ওর বস্তুটার শক্তি আগে ছিল, গতিশক্তি আগে ছিল 0 মিটার, আগে ছিল 0 জুল, কারণ ওর বেগ ছিল 0। এখন যখন সে s দূরত্ব অতিক্রম করলো তখন কিন্তু তার একটা বেগ থাকবে v, তার একটা ভরও আছে, তার মানে m আছে, v আছে, তার মানে অবশ্যই তার মধ্যে কিন্তু একটা গতিশক্তি আছে। খেয়াল করো গতিশক্তিটা কে দিছে? যে কাজ করছে সে দিছে। গতিশক্তিটা তো এমনি এমনি আসে নাই, আমি ওর মধ্যে একটা এনার্জি দিছি। কাজ করা মানে কি? বস্তুকে শক্তি দেওয়া। আমি যদি ওকে 100 জুল কাজ করে থাকি ওর উপরে, বস্তুর উপর যদি আমি 100 জুল কাজ করে থাকি, তার মানে আমি বস্তুটাকে 100 জুল পরিমাণ এনার্জি দিছি। সেই এনার্জিটাই কিন্তু ওর গতিশক্তিতে কনভার্ট হওয়ার কথা। তাহলে আমাদের যেটা কাজ হবে, বিষয়টা খেয়াল করো, বিষয়টা কেমন যে আমি যে পরিমাণ কাজ করছি বস্তুটার মধ্যে সেই পরিমাণ গতিশক্তির সঞ্চার হয়েছে। বস্তুটার মধ্যে আমি যে পরিমাণ কাজ করছি, যে পরিমাণ শক্তি দিছি, সেই পরিমাণই ওর মধ্যে গতিশক্তির সঞ্চার হয়েছে। এখন গতিশক্তির অ্যামাউন্টটা কত সেটা বের করার জন্য আমরা কি চেষ্টা করব? আমরা চেষ্টা করব এখানে যে Fs এর সমীকরণটা আছে কোনোভাবে কি আমরা এখান থেকে m আর v আনতে পারি কিনা। আমরা চেষ্টা করব কি, আমরা তো এই পরিমাণ এনার্জি দিছি, কিন্তু এই পরিমাণ এনার্জি দিছি, কিন্তু এটা তো আসলে দেখে বোঝা যাচ্ছে না যে গতিশক্তি যেমন ভরের উপর নির্ভরশীল, বেগের উপর নির্ভরশীল, এখানে তো ভরও নাই বেগও নাই। আমরা বস্তুর উপর Fs পরিমাণ একটা কাজ করছি, Fs পরিমাণ একটা এনার্জি দিছি, এই এনার্জিটা সে রিসিভ করছে। সো যখন এই এনার্জিটা রিসিভ করলো তার মধ্যে গতিশক্তি বাড়ছে, তো এখানে m কই, v কই? নাই তো। তাহলে আমরা চেষ্টা করব কোনোভাবে কি এখান থেকে আমরা m আর v তে আনতে পারি কিনা। f = m এ লিখলে m চলে আসে। s সমান, দেখো এখান থেকে কি বলা যায়, s কে আমরা কি লিখতে পারি? v² = যেহেতু u² + 2as,
এখান থেকে আদিবেগ ছিল 0 বলে আমরা s সমান সমান লিখতে পারি কি v²/2। এই যে চলে আসলো s মানে কি v²/2, তার মানে হাফ এম ভি স্কোয়ার। খেয়াল করো যে পরিমাণ আমি বস্তুর উপর কাজ করছি, বল ইনটু সরণ দিয়ে আমি একটা কাজ করছি, সেই পরিমাণই বস্তুর মধ্যে একটা এনার্জি জমা হয়েছে, কিন্তু সেই এনার্জিটা পুরাটুকুই তো গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তো গতিশক্তির মধ্যে কি থাকার কথা, এম থাকার কথা, ভি থাকার কথা, কিন্তু এখানে তো এম ভি নাই। সেই জন্য আমরা কি করলাম, কনভার্ট করে দেখলাম যে আচ্ছা দেখি তো এম আনা যায় কিনা, ভি আনা যায় কিনা, দেখলাম হ্যাঁ আছে। তাহলে দেখো যে পরিমাণ কাজ করছি বস্তুর ওপর, সেই পরিমাণই তার মধ্যে কিন্তু এনার্জি আমরা গতিশক্তি আকারে দিয়ে দিছি। তাহলে এই যে হাফ এম ভি স্কোয়ার, এটাই কিন্তু বস্তুর গতিশক্তির রূপটা, বস্তুর মধ্যে গতিশক্তির রূপটা। কারণ আমি ওকে একটা এনার্জি দিছিলাম, সেই এনার্জিটা গ্রহণ করেই কিন্তু সে এই পরিমাণে গতিশক্তি গ্রহণ করছে, এবং সেটা আমরা এই সমীকরণ থেকেই পেলাম, অন্য কোনো সমীকরণ থেকে বাইরে থেকে হুট করে নিয়ে আসলাম না। কিন্তু এফ এস ছিল, এই এফ থেকে এম নিয়ে আসছি, এস থেকে ভি নিয়ে আসছি, এবং এখান থেকে আমরা লিখে ফেলছি। তাহলে গতিশক্তি যেটা, সেটা কিন্তু হাফ এম ভি স্কোয়ার, এগুলো আমরা সবাই জানতাম। এখন আসো গতিশক্তি বনাম ভরবেগের গ্রাফ, গতিশক্তি বনাম ভরবেগের গ্রাফ। সো ই কে যেটা গতিশক্তি, গতিশক্তি তো আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এখন আমাদের এটা চাই না, আমাদের চাইছে কি গতিশক্তি বনাম ভরবেগ। গতিশক্তি বনাম ভর আছে, গতিশক্তি বনাম বেগ আছে, কিন্তু আমাদের ভরবেগের গ্রাফ লাগবে। তাহলে এই জন্য আমরা চেষ্টা করব যে এখানে কোনোভাবে ভরবেগ নিয়ে আসা যায় কি না। তাহলে একটা কাজ করি, এখানে এম ভি আছে যেহেতু, উপরে এম দিয়ে গুণ দিয়ে দেই, আবার নিচে এম দিয়ে ভাগ দিয়ে দেই। তাহলে কি আসে এখানে, এখানে আসছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, একটা সমীকরণ আমরা পেলাম। যেহেতু আমাদের গ্রাফ আঁকতে হবে, যে কোনো গ্রাফ আঁকার শর্তই কি, যে কোনো গ্রাফ আঁকার শর্তই হচ্ছে আগে আমাকে সমীকরণটা জানতে হবে, আগে আমাকে সমীকরণটা জানতে হবে, না হলে আমি কিন্তু গ্রাফের শেপ কেমন এটা সম্পর্কে কোনো ডিসিশন দিতে পারবো না। এটা হলো ই কে এবং এটা হলো পি। এখন খেয়াল করো, এই যে আমরা পেলাম ই কে সমান সমান পি স্কোয়ার বাই 2m, ই কে সমান সমান পি স্কোয়ার বাই 2m। একটা জিনিস বলো তো এখান থেকে, এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বসছে। 1/2m যেটা, এটাকে আমরা সি বলতে পারি, পি যেটা এটা এক্স অক্ষ বরাবর বসছে, ওয়াই সমান সমান সি এক্স স্কোয়ার। এইরকম একটা সমীকরণ আমরা পাচ্ছি। তাহলে কি এটা সরলরেখার সমীকরণ, ওয়াই ইজ ইকুয়ালস টু সি এক্স স্কোয়ার, এটা কি কোনো সরলরেখার সমীকরণ? না, এটা হলো একটা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত কি জিনিস না বুঝলে কোনো অসুবিধা নাই। যখন একটা সমীকরণ দেয়া থাকবে তখন গ্রাফ আঁকা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। ওই যে হিমেল বলে না, দুনিয়ার সবচেয়ে ইজি টপিক ভাই, ওই রকম। দেখো কোনো একটা সমীকরণ যদি তোমার দেওয়া থাকে, সমীকরণ যদি তোমার দেওয়া থাকে, তাহলে সমীকরণ থেকে গ্রাফ আঁকবা কিভাবে? এদিকে মনে করো এক্স বসালা, এদিকে তুমি ওয়াই বসালা। তাহলে সবার আগে কাজ যেটা, এক্স এর বিভিন্ন মান বসাও, 1, 0, 1, 2, 3, -1, -2, এরকম বিভিন্ন মান বসাও। সেইগুলোর জন্য তুমি ওয়াই এর মান পাবা, এখান থেকে ওয়াই এর বিভিন্ন মান পাবা, এবং তারপরে ভ্যালুগুলোকে তুমি এখানে ইনপুট দিবা, ভ্যালুগুলোকে তুমি বসাবা, ভ্যালুগুলোকে বসাবা। বসানোর পরে যে গ্রাফটা পাবা সেটা আমি সরাসরি তোমাকে দেখাই দিচ্ছি। গ্রাফটা যেটা পাবা সেই গ্রাফটা হবে এইরকম টাইপের একটা গ্রাফ, এইরকম টাইপের তুমি একটা গ্রাফ পাবা, সিমেট্রিক হবে আসলে। সি 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 কি আঁকলাম এটা, সি 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 একটা সিমেট্রিক হবে। চেষ্টা করছি, এই যে এরকম টাইপের একটা গ্রাফ হবে, মোটামুটি এরকম টাইপের একটা গ্রাফ হবে। দেখো এখানে ভরবেগ যেহেতু একটা ভেক্টর, এটার মান পজিটিভও হতে পারে, এটার মান নেগেটিভও হতে পারে। গতিশক্তি কিন্তু একটা শক্তি, গতিশক্তি যেটা, এটার মান কিন্তু কখনো নেগেটিভ হওয়া সম্ভব না, কারণ ভি এর উপর স্কোয়ার আছে। এম এটাও কিন্তু পজিটিভ, তাহলে গতিশক্তি সবসময় দেখো পজিটিভ। কিন্তু ভরবেগ এটা যেহেতু ভেক্টর, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ মানে যেদিকে, নেগেটিভ মানে তার উল্টা দিকে। তাহলে এখানে দেখো ভরবেগ +1, 2 জন্য যেরকম হবে, গতিশক্তি -1, -2 এর জন্য কিন্তু তার উল্টা দিকে হচ্ছে। তো এখানে গ্রাফটা মূলত এইরকম টাইপের একটা গ্রাফ হবে, কাপের মতন, রাইট? তাই না? তাহলে আমরা এইটা কি বুঝছি কিনা, এইটা কি বুঝছি কিনা, এইটা কি বুঝছি কিনা, এটার অ্যাডভান্স ডিরাইভেশন বই খুললেই পাবা, বই খুললেই পাবা, এই যে হাফ এম ভি স্কোয়ার থেকে কিভাবে আসে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, একদম সহজ। এখানে হচ্ছে তোমার ওই যে এফ সমান সমান এম এ, তো এ কে ওই যে ডিভি বাই ডিটি করে, তারপরে ডিভি বাই ডিএস, ডিএস বাই ডিটি, ওইখান থেকে একবারে নিয়ে আসা যায়। তো প্রমাণ তো আর পরীক্ষায় আসে না, আমাদের প্রমাণটা সহজে করলেই আসলে হয়েছে, মূলত ফাইনাল লাইনটা পেলেই হয়েছে আসলে। এছাড়া বইতে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে প্রমাণ আছে, ওইটা দেখে নিও, তাইলেও হবে, কোনো অসুবিধা নাই। তাইলে আমরা এখান থেকে যেটা বুঝলাম, দেখো গতিশক্তি বনাম ভরবেগের গ্রাফটা এরকম একটা প্যারাবোলিক গ্রাফ হচ্ছে, এটা একটা প্যারাবোলিক গ্রাফ, এখানে একটা প্যারাবোলিক একটা গ্রাফ হচ্ছে।
এবং আমাদের সি সমান সমান কি বলা যায়, সি সমান হচ্ছে 1/2m এর একটা কনস্ট্যান্ট আর কি, এটা একটা কনস্ট্যান্ট, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, হ্যাঁ এটা একটা কনস্ট্যান্ট। তাহলে গ্রাফটা এরকম হয়, সুন্দর এরকম একটা গ্রাফ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ পেরেছি। এখন খেয়াল করো, এই যে আমরা সম্পর্কটা দেখলাম যে ইকে সমান সমান পি স্কোয়ার বাই 2m, দেখো মনে করো আমাদের কাছে একটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে, এই সিস্টেমে আমাদের কাছে দুইটা সমান ভরের বস্তু রাখা আছে। কেমন? দুইটা সমান ভরের বস্তু রাখা আছে। একটা বস্তু ডান দিকে গতিশীল ভি বেগে এবং এই বস্তুটা বাম দিকে গতিশীল ভি বেগে। এখন বলো তো, আমি যদি দুইজনের ভরবেগের যোগফল বের করতে চাই, এটা এম ভর, এটা এম ভর, এইটার বেগটা যা, এটার বেগের মানও তাই, কিন্তু দুইটা দিক আলাদা বলে, বলো তো পি নেট কত হচ্ছে, ভরবেগের যোগফল কত হচ্ছে, ভরবেগের সমষ্টি কত হচ্ছে? ভরবেগের সমষ্টি হয়ে যাবে 0 না? কিন্তু বলো তো গতিশক্তি যেটা, গতিশক্তি যেটা কাইনেটিক এনার্জি টোটাল যেটা, সেইটা কি ভাই দিকের উপর নির্ভর করে? সেইটা কি ভাই দিকের উপর নির্ভর করে? গতিশক্তি কিন্তু একটা থাকবে, গতিশক্তি হয়ে যাচ্ছে mv স্কয়ার। তাহলে খেয়াল করো, এই ক্ষেত্রে কি আমাদের ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m এই সূত্র কি এই ক্ষেত্রে খাটে বলো তো? একটা সিস্টেম অফ পার্টিকেলের জন্য ই কে সমান পি স্কয়ার বাই 2m, পি এর মান তো 0 কিন্তু ই কে এর মান তো 0 না, তাহলে তখন কিন্তু এই সূত্রটা খাটছে না। তাহলে এটা কখন অ্যাপ্লিকেবল না? এই সূত্র কখন অ্যাপ্লিকেবল না? যখন সিস্টেম অফ ম্যাসের জন্য এটা প্রযোজ্য না। অর্থাৎ আমি অনেকগুলা বস্তু একটা সিস্টেমের মধ্যে আছে, একটা সিস্টেমের মধ্যে অনেকগুলা বস্তুর খণ্ড খণ্ড বিভিন্ন বস্তু রাখা আছে। আমি কি করলাম, প্রত্যেকটা বস্তুর জন্য সমষ্টিগতভাবে সবার ভরবেগ বের করলাম, নেট ভরবেগ, এবং তারপরে সবার গতিশক্তি বের করলাম। তাহলে কিন্তু আমি এই সমীকরণ অ্যাপ্লাই করতে পারবো না। এই সমীকরণ শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে কিসের জন্য? সম্পর্কটা শুধুমাত্র একটি ভরের জন্য প্রযোজ্য, একটি ভরের জন্য প্রযোজ্য। অর্থাৎ তুমি যদি এই ভরের জন্য লেখো ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m তাহলে হবে। তুমি যদি এই সমীকরণ এই 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 ভরের জন্য লেখো ই কে সমান পি স্কয়ার বাই 2m তাহলে হবে। কিন্তু তুমি দুইটা তিনটা ভর আলাদা আলাদা আছে, সবার জন্য একসাথে করে তারপরে পি স্কয়ার বাই 2m সমান টোটাল গতিশক্তি বের করবা, তাইলে কিন্তু হবে না। এটা খেয়াল রেখো, এটা শুধুমাত্র একটা ভরের জন্য প্রযোজ্য, সিস্টেম অফ ম্যাসের জন্য প্রযোজ্য না। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা বুঝছি আশা করি যে আমরা এইখান থেকে যেটা পেলাম যে আমাদের যখন আলাদা আলাদা ভর থাকবে, তুমি যদি এটা মনে করো যে আলাদা আলাদা ভরের জন্য সবার মোট গতিশক্তি এবং আমি সবার নেট ভরবেগ স্কয়ার বাই 2m দিয়ে দিব, m মানে মোট ভর দিয়ে দিব, তাহলে কিন্তু হবে না। এটাই বললাম, আমাকে এই সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে কখন? একটা ভরের জন্য, একটা ভরের ভরবেগ জানো, একটা ভরের গতিশক্তি জানো, সেইগুলোর জন্য আমরা এখান থেকে বসায় করে ফেলবো ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, গুড। এবার আসো সহজ সহজ কিছু ম্যাথ প্রবলেম। এই সমস্ত ম্যাথগুলা পারার জন্যে তোমার কিন্তু আসলে দুই চোখ বন্ধ থাকলেও তুমি অঙ্কগুলা করতে পারবা। তুলে ফেলো তো একটু প্রশ্নগুলো, চট করে একটু তুলে ফেলো, প্রশ্নগুলো চট করে একটু তুলে ফেলো। যেটা বলছিলাম, এই সমস্ত ম্যাথগুলা পারার জন্য কিন্তু দুই চোখ বন্ধ করেও যদি রাখো তাহলেও কিন্তু হবে। ওকে, আলাদা আলাদা ম্যাসের জন্য বের করে যোগ করা যাবে? হ্যাঁ যাবে। তুমি যদি আলাদা করে পি স্কয়ার বাই 2m একটার জন্য বের করো, তাহলে তো তুমি একটার গতিশক্তি পেয়েই গেলা, তাহলে হবে না কেন? ও যেটা বলছে, ভাই আমি যদি এর জন্য আলাদা করে পি স্কয়ার বাই 2m করি, এর জন্য আলাদা করে পি স্কয়ার বাই 2m করি, তারপর যোগ করি, তাহলে হবে না? অবশ্যই হবে। কিন্তু তুমি এখানে পি বের করার সময় দুইটার পি নেট বের করে তারপর স্কয়ার করে ডিভাইডেড বাই 2m করবা, এটা হবে না। কারণ দেখো, তুমি যখন পি স্কয়ার বাই 2m করছো তখন তো এটার গতিশক্তি বের করলা, গতিশক্তিটা দিক হয় না। এখানে যখন পি স্কয়ার বাই 2m করলা তখন তো এইটার তুমি গতিশক্তি বের করলা, তাহলে দুইটা গতিশক্তি যোগ করলে টোটাল গতিশক্তি পাবা, এটাতে কোনো অসুবিধা নাই। বুঝতে পারছো?
ওকে, প্রশ্নটা তুলে নাও। সাব্বাস সাব্বাস মারওয়াহ আল আহমেদ ভাই, আমাদের খোঁজ নেন না, খালি ওয়েব অ্যাপে পড়ে থাকেন। না না, খোঁজ নেই তো, তোমরা ওয়েব অ্যাপে আসো না কেন? ওয়েব অ্যাপে আসলেই হয়। ওকে, সো দেখো এখানে একদম সহজ সহজ কিছু ম্যাথ প্রবলেম আছে। এগুলা করার সময় খেয়াল রাখবা আশেপাশে যেন ছোট ভাই বোন না থাকে, তাহলে কিন্তু তুমি লজ্জায় পড়ে যাবা। ওরা তখন দেখে হাসবে তোমাকে দেখে, যে হাই হাই ইন্টারে নাকি এরকম ম্যাথ করে। ঠিক আছে, খবরদার আশেপাশে ছোট ভাই বোন থাকলে থাপ্পড় মেরে দূরে সরাই দাও, যে কি বড়দের পড়াশোনার মধ্যে আসছিস কেন, বেরো বেরো এখান থেকে। দেখো কি বলছে, 10 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু স্থির অবস্থায় ছিল। বাহ, এম সমান সমান 10 কেজি ভাবা যায়, যার আদিবেগ হচ্ছে 0। এই এখন সব সহজ সহজ ম্যাথ, একদম ইজি ইজি কিছু ম্যাথ আছে, মাঝখানে একটু টুইস্ট আছে কিছু ছোট ছোট কিছু ম্যাথে। 50 নিউটন বল প্রয়োগ করায় 4 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি এবং ভরবেগের অনুপাত কত হবে? আচ্ছা একটা কাজ করি, বলো তো আমাকে কি বের করতে বলছে? গতিশক্তি এবং ভরবেগের অনুপাত। তো ভাই গতিশক্তি মানে কত? হাফ এম ভি স্কোয়ার না? আর ভরবেগ মানে কত? এম ভি না? আমরা যদি এম এম কাটাকাটি করি, একটা ভি কাটাকাটি করি, তাহলে v/2 আসছে। অর্থাৎ আমি যদি কোনোভাবে 4 সেকেন্ড পরে শেষ বেগ বের করতে পারি, তাহলেই আমার কাজ শেষ। তাহলে v সমান সমান u প্লাস এটি করবো, 4 সেকেন্ড পর যেহেতু বের করতে বলছে, এটা তো 0। a মানে কত? f/m ইন্টু টি। তাহলে আমাদের f মানে কত ছিল? 50 ডিভাইডেড বাই 10 ইন্টু হচ্ছে 4, 4 5 20 মিটার পার সেকেন্ড। এটা কি আমাদের শেষ বেগ। তাহলে e/p এটা সমান কত হচ্ছে? 10। দেখো তো আমি কি ঠিক লিখলাম কিনা বাবা, আমি কি ঠিক লিখলাম? 20/2 10। তোমরা 2200 এগুলো লিখছো কেন? ও আচ্ছা আচ্ছা, 2000/200 তাই বলছো, তাই তো? ঠিক আছে, 10:1, গুড। তাহলে অনুপাত হচ্ছে কত? হ্যাঁ, অনুপাত যেহেতু করতেছি তাহলে 10:1 এভাবে বলাটাই শ্রেয়। পরের অঙ্কটা তুলে ফেলো, সহজ। এইখানে বলছে একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। গুলির বেগ যদি 6 গুণ করা হয়, তাহলে অনুরূপ কয়টা তক্তা ভেদ করতে পারবে? দেখো এইখানে মনে করো একজন ভদ্রলোক আছে, সেই ভদ্রলোক দেখলো যে একটা পাত যদি সে সামনে ধরে এবং এদিক দিয়ে তার বন্ধু যদি একটা গুলি করে, সাই সাই করে একটা গুলি আসছে, তখন ও দেখলো যে না তো, এই পাতটাকে যদি আমি ধরে রাখি সামনে, তাহলে তো গুলি থেকে আমি রক্ষা পেয়ে যাচ্ছি। এই পাতটাকে যদি আমি ধরে রাখি, তাহলে তো আমি এই গুলি থেকে রক্ষা পেয়ে যাচ্ছি। এখান থেকে মনে করো আমাদের একজন ছোট্ট বন্ধু সে গুলি করলো, ঢিচিয়া করে গুলি করলো। ঠিক আছে, এভাবে করে সে গুলি করছে, গুলি করলো। গুলি করার পরে গুলিটা যখন এর মধ্যে যাবে, তখন সে দেখলো না তো একটা তক্তা সুন্দর মতন, এই একটা তক্তা এই গুলিটাকে সুন্দর মতন ঠেকায় দিতে পারলো। এখন এই ছোট্ট বন্ধু বলছে যে বন্ধু, আমি কিন্তু এবার বেগটাকে 2 গুণ করব। এখন আমার এই ছোট্ট বন্ধু বলল, ঠিক আছে বন্ধু, তুমি বেগ যেহেতু 2 গুণ করছো, তাহলে আমিও এখানে 2টা তক্তা নেই। তুমি বেগ যেহেতু 2 গুণ করছো, আমিও 2 গুণ তক্তা নিলাম। তাহলে বলো কি বাঁচবে? যদি বেগ 2 গুণ করে দেওয়া হয়, বেগ যদি 2 গুণ করে দেওয়া হয়, আর যদি এখানে 2টা তক্তা ধরে, তাহলে কি ও আসলে বাঁচতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ একটা গুলির বেগ যখন v, তখন এই একটা তক্তা ভেদ করতে আমাদের এনার্জি লাগে কত? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার পরিমাণ শক্তি খরচ করে এই তক্তাটা ভেদ করা যায়। এখন যখন গুলির বেগ দ্বিগুণ হয়ে গেছে, তখন হাফ এম ভি স্কোয়ার, গুলির বেগ যখন 2 গুণ হয়ে গেছে, তখন মোট শক্তি কত? 4 গুণ না? হাফ এম ভি স্কোয়ারের 4 গুণ হয়ে গেছে। অর্থাৎ আগে কি হচ্ছিল, মনে করো এটা 25 জুল, তাহলে 25 জুল লাগে একটা তক্তা ভেদ করতে। তাহলে যখন 100 জুল আছে তোমার কাছে, সাপোজ 100 জুল আছে, তাহলে তো তুমি তখন 4টা তক্তা ভেদ করতে পারবা। কিন্তু তুমি যদি 2টা তক্তা দাও, তাহলে 2টা তক্তা ভেদ করতে তো 50 জুল লাগে। বাকি 50 জুল দিয়ে কিন্তু পেট ফুটা করে দিবে। ঠিক আছে, তাহলে এখানে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের যেহেতু গুলির বেগ 6 গুণ করা হয়েছে, একটা তক্তা ভেদ করতে আমাদের হাফ এম ভি স্কোয়ার পরিমাণ এনার্জি লাগতো।
তাহলে যখন আমরা 6 গুণ করে দিলাম, বেগ যখন 6 গুণ করে দিলাম, তখন আমাদের মোট এনার্জি হয়ে গেল কত? 36 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। 36 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে এইটা হলো একটা তক্তা ভেদ করার জন্য এনার্জি। আর এইটা কি 36 গুণ এনার্জি তাহলে দিচ্ছ, তাহলে তুমি 36টা তক্তা ভেদ করতে পারবা, তাই না? 36টা তক্তা ভেদ করতে পারবা। এই আর কি কাহিনী, সহজ। পরেরটা দেখো, করে ফেলো। স্থির অবস্থা থেকে 50 কেজি ভর বিশিষ্ট কোনো একটা বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পরে 12 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে 5 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? ভাই দেখো, সহজ অঙ্ক এগুলো, অবজেক্টিভে আসার মতন। গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। এম দেওয়া আছে, বাহ, তাহলে তো আমাদের অঙ্ক অর্ধেক হয়ে গেছে। কিন্তু ভি এর মানটা জানি না। তাহলে ভাই ভি বের করতে গেলে কি করব? আমাদের বলছে কি 2 সেকেন্ড পরে বেগ হয়ে যায় আমাদের স্থির অবস্থা থেকে বলছে। তাহলে দেখো তো, ভি সমান সমান ছিল কি ইউ প্লাস এটি, তাই না? স্থির অবস্থা মানে এটা শূন্য, তাহলে ভি সমান সমান এটি। বস্তু যদি সমতরণে যায় তাহলে কি ভি সমান সমান টি না? তাহলে আমরা কি লিখতে পারি? ভি সমানুপাতিক টি, যেহেতু ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু। তাহলে আমরা এখান থেকে আসতে পারে যে ফাইনাল যে বেগটা হবে সেই ভি টু সমান সমান কত হবে? টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান। ঠিক আছে? তাহলে এখান থেকে কত হয়? এখান থেকে আমরা ভি টু এর মান পেয়ে যাচ্ছি। সো ভি টু সমান সমান টি টু কত? টি টু হচ্ছে 5, এটা ছিল 2, এটা ছিল 2 ইন্টু এটা ভি ওয়ান মানে হচ্ছে 12। তাহলে এখান থেকে কত হয়? 5 6 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি যেটা হবে হাফ ইন্টু 50 ইন্টু 30 স্কোয়ার, যা হয় তাই। দেখো, অনেক সময় তুমি দেখবা বিভিন্ন বইগুলাতে শর্টকাটে একবারে এটা অ্যাপ্লাই করছে, তো অনেকে বুঝো না, এই কারণে একটু ভেঙে দেখালাম। তুমি ডিরেক্টলি এই সূত্র লিখে করলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? সহজ অঙ্ক। দেখছো, বলছিলাম না আশেপাশ থেকে ছোট ভাই বোনদের সরাইছো তো? তাহলে কিন্তু লজ্জার ব্যাপার, বিশেষ করে 9 10 পাকনা পোলাপান থাকলে কিন্তু সমস্যা। তখন হা করে হাসবে। আর একজন ছুটি ছুটি করতেছে, ছুটি নিয়ে নাও, ছুটি নিয়ে নাও। ওকে, পরেরটাই যাই। দেখো তো এটা কি বললো? 10 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ দেওয়া আছে, তাহলে বস্তুর গতিশক্তি কত বের করো। দেখো, এটাকে তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে, যেহেতু আমাদের ভরবেগের ভেক্টর একটা রূপ দেওয়া আছে, ভরবেগ মানে কত? 3i মাইনাস 4j। তাহলে আমাদের যেহেতু ভরবেগ দেওয়া আছে, তাহলে বেগ কত? বেগ হচ্ছে 0.3i ক্যাপ মাইনাস 0.4j ক্যাপ। কিভাবে হলো বলবো না, কিভাবে হলো এটা বলবো না, কারণ পি মানে কত? পি মানেই তো এমভি। তাহলে আমি যদি এম দিয়ে ভাগ দেই তাহলে তো ভিটা চলে আসলো। তাহলে আমরা এখান থেকে ভি এর মানটা কত বের করতে পারবো না? ভি এর মান কত হবে? 0.3 স্কোয়ার প্লাস 0.4 স্কোয়ার। এটা করলে কি 0.5 আসে? আমি শিওর না। এটা করলে কি 0.5 আসে? আমি কিন্তু শিওর না। এটা করলে কি 0.5 আসে? হ্যাঁ, আমি শিওর। এই যে পিথাগোরাসের আর কি। তাহলে 0.5 সিসি। এটা আমি আমার হাতে করলাম, ক্যালকুলেটরে করলাম কেন? তোমরা কেউ দেখো নাই তো যেটা আমি ক্যালকুলেটরে করছি? না দেখলে কোনো অসুবিধা নাই, তোমরা দেখো না যে এটা আবার ক্যালকুলেটরে হিসাব করছি আমি। হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম এর মান কত? এম এর মান 10। ভি স্কোয়ার যেটা, সেটা কত হচ্ছে? 0.5 স্কোয়ার। তাহলে ভাই এখান থেকে আমি কিন্তু গতিশক্তির মানটা পেয়ে যাব। এছাড়া এটা তো একটা উপায় গেল, আরেকটা উপায় তুমি করতে পারো, সেটা হচ্ছে ই কে সমান সমান কি ছিল বলো তো? পি স্কোয়ার বাই 2m না? পি স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি না? পি ডট পি। বলো তো পি ডট পি মানে কত? পি এর মান তো cos 0 ডিগ্রি। এই মনে আছে ডট গুণ? পি ডট পি মানে কি? পি এর মান cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে পি স্কোয়ার লেখা যায়। তাহলে পি স্কোয়ারকে পি ডট পি আকারে লেখা যায়। তাহলে তুমি এখানে 3i মাইনাস 4j, 3 স্কোয়ার হবে প্লাস 4 স্কোয়ার হবে ডিভাইডেড বাই 2m, ডিভাইডেড বাই 2m। হিসাব করে দেখবা কত হয়। যেটা হবে সেটাই হচ্ছে আমাদের গতিশক্তির মানটা। বুঝতে পারছো? এই কঠিন লাগতেছে নাকি খুব? মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবা? এত কিছু লেখা লাগে না, এটাই তো কথা।
তো কিছু লেখা লাগে নাকি? ধুরো, এত কিছু লিখতে যাওয়া কেন? আহা, আমরা তো সবাই জমিদার, তাই না? তাই না? আমাদের রক্তের মধ্যে একটা জমিদারি ভাব আছে, আমরা এত লিখতে যাব কেন, তাই না? আমরা অল্প লিখবো, স্যাররা বুঝে নিবে। ভাইয়া, ক খতে ভালো করার উপায় কি? ক খতে ভালো করার উপায় হচ্ছে, আগে দেখবা টেস্ট পেপার থেকে কি কি টাইপের প্রশ্ন আসে, যেগুলো আসে ওইগুলা ঠাড়া মুখস্থ করে ফেলবা। মুখস্থ করার আগে বুঝবা, তাহলে মুখস্থ করা সহজ হয়। যে কোনো জিনিস, ইকে মানে কি, আয় হায় কোত্থেকে আসছো এটা, মাহাদি আমান, ইকে মানে কি, এই ইকে মানে কি ভাই, আয় হায় কোত্থেকে এলো এরা? ইকে মানে হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি, বুঝতে পারছো? এটা ওই যে আশেপাশে যেন ছোট ভাই বোন তোমার কমেন্ট না দেখে, সাবধান, খুব সাবধান, লজ্জায় পড়ে যাবেন। এত বেগে চলমান 10 কেজি ভরের একটা বস্তুর উপরে এত নিউটন বল কাজ করছে, 5 সেকেন্ড পরে গতিশক্তি এবং ভরবেগ কত হবে নির্ণয় করো। তুলে ফেলো তো অঙ্কটা, চট করে তুলে পট করে অঙ্কটা তুলে করে ফেলো। ভাই 11তে উঠার পরে থেকে মুখস্থ করতে অনীহা চলে আসছে। মুখস্থ কেন করবা? এমন ভাবে পড়বা যাতে মুখস্থ হয়ে যায়। শোনো, ঝুলে ঝুলে মুখস্থ করার দিন কিন্তু শেষ। আসলে যে কোনো একটা জিনিস রিডিং পড়ার পরে আগে বুঝবা কি বোঝাতে চাইছে যা, সেটা তুমি নিজের ভাষায় কয়েকবার প্রকাশ করার চেষ্টা করবা। আমাদের আসলে ল্যাকিংসটা কোথায় হয় জানো? আমরা তো আসলে ছোটবেলা থেকে বই পড়ে অভ্যস্ত না, যার কারণে ভাষার প্রয়োগটা না আমাদের ন্যাচারালি আসে না। তুমি একটা জিনিস দেখবা, যারা অনেক বেশি বই পড়ে তারা দেখবা যে সুন্দর করে যে কোনো কথা, মনের ভাব প্রকাশ করে ফেলতে পারে, সুন্দরভাবে নিজের কথাগুলা খাতায় প্রকাশ করে ফেলতে পারে, এবং ওরা আগে থিমটা বোঝে, তারপরে নিজের ভাষায় ওগুলা লিখে ফেলতে পারে এবং ভালো মার্ক পেয়ে যায়। কিন্তু আমাদের তো অনেকেরই ছোটবেলার বই পড়ার অভ্যাসটা নাই। এই কারণে কি হয়, আমরা একটা জিনিস বুঝি কিন্তু খাতায় কি ভাষা প্রয়োগ করে লিখবো, এই ভাষার প্রয়োগটা আমাদের ঠিকঠাক মতন হয় না বলে সংজ্ঞা লেখলে বিচ্ছিরি হয়ে যায়। তাহলে এটার উপায়টা কি? তুমি আগে একটা সংজ্ঞা পড়বা, বইয়ের সংজ্ঞাটা পড়বা, পড়ার পরে থিমটা আগে বুঝলা, বোঝার পরে এবার নিজে যা বুঝো সেটাকে লেখার চেষ্টা করবা। তুমি দেখবা তুমি কিছু কিছু ওয়ার্ডে গিয়ে আটকায় গেছো, যে ইস আমি তো ভালো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। যখন দেখবা যে এরকম হবে, তখন গিয়ে আসল সংজ্ঞার ওয়ার্ড কি ছিল সেইটা দেখে নিবা। তখন দেখবা যে আস্তে 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 এটা মানে ভালো মতন তুমি মুখস্থ লিখে ফেলতে পারছো। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে, দেখো কি বলছে এখানে। এখানে বলছে এত বেগে চলমান একটা 10 কেজি ভরের বস্তুর উপর এত নিউটন বল কাজ করছে। তার মানে আমাদের একটা আদিবেগ ইউ দেওয়া আছে। কি সহজ অঙ্ক, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 4j ক্যাপ, 10 কেজি ভরের একটা বস্তুর উপর এফ পরিমাণ বল কাজ করছে। সো এফ এর মান কত? 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, তাই তো? 5 সেকেন্ড পরে কি কাজ? আচ্ছা, তাহলে আমাদের ভাই গতিশক্তি যাই বাই করো না কেন, ভি লাগবে আগে ভাইয়া, ভি নাইলে হবে না। সো ভি সমান সমান ইউ প্লাস এটি। সাবধান, এখানে তোমরা অনেকেই যে ভুলটা করো, দেখো অনেকেই যে ভুলটা করো, এইখানে না তোমরা আগে ইউ এর মান বের করে ফেলো। আমি আগে একটু দেখাই, দাঁড়াও দেখাই। এইখানে তোমরা আগে ভেক্টর হিসাবে না করে আগে দেখা যায় ইউ এর মান বের করে ফেলো, এফ এর মান বের করে ফেলো, এবং তারপরে ভি সমান সমান তো ইউ প্লাস এটি, তাহলে ওই এফ এর মান বাই এম ইন্টু টি, এখান থেকে ভি বের করে ফেলো, তারপরে হাফ এম ভি স্কোয়ার করে গতিশক্তি এবং এম ভি করে হচ্ছে ভরবেগ বের হয়ে যায়। কিন্তু এইভাবে যদি আগাও তাহলে কিন্তু তুমি দেখো, যখন ইউ এর একটা মান বের করলা, ধরো 10 বের হইছে, এফ এর একটা মান বের করলা, ধরো 50 বের হইছে, তুমি যখন এটা এই সূত্রের মধ্যে বসাবা, তার মানে কিন্তু তুমি আসলে অ্যাজিউম করে নিচ্ছ যে এই বল, এই বেগ, দুইটা ভেক্টরই একই দিকে কাজ করছে। যে আদিবেগটাও যেদিকে ছিল, বলটাও তুমি সেদিক বরাবর দিছো, এবং সেই কারণে একই দিক বরাবর ত্বরণ হয়েছে। তুমি সবাইকে একই দিক বরাবর ধরে নিছো, যেভাবে ক্লাস 9-10-এ করতা। 9-10-এ কি আমাদের ভিন্ন ভিন্ন দিকে ছিল, যে একদিকে ত্বরণ একদিকে বল এরকম ছিল না? কিন্তু তো তুমি যখন আলাদা করে মান বের করে নিচ্ছ, যে জাস্ট এটা এত সামথিং মিটার পার সেকেন্ড, এটা এত নিউটন, এরকম মান বের করে নিচ্ছ, তখন কিন্তু তুমি অ্যাজিউম করে নিচ্ছ যে আচ্ছা একটা বস্তু আছে, তার উপরে এইদিকে বল প্রয়োগ করছি, বস্তুর আদিবেগও এই দিক বরাবর কাজ করছে, এটা তুমি ধরে নিচ্ছ।
কিন্তু আসলে তো প্র্যাকটিক্যালি সেটা না। এইটা তো একটা দিক নির্দেশ করছে, এটা তো আরেকটা দিক নির্দেশ করছে, দুইটার দিক তো আলাদা। অর্থাৎ কাহিনীটা এরকম, এখন তো এই দিকে বস্তুর আদিবেগ ছিল, ফোর্স এই দিকে কাজ করছে, বিষয়টা তো এরকম না। আদিবেগ এই দিকে হলে ফোর্স এই দিকে কাজ করছে, তখন তো তার উপরে যে প্রযুক্ত বল, যে ত্বরণ, সেটা তার আগের মতন হবে না। তো তাহলে কেউ মান বের করে তারপরে এভাবে করে কিন্তু আগাবা না, এটা সাবধান, এটা ভুল করো না। তাহলে এখানে কি করতে হবে? এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে আগে আমরা ত্বরণটা বের করি, বা এই সমীকরণে ফালাইতে হবে। কারণ আমাকে গতিশক্তি বলো, ভরবেগ বলো, যেটাই বলো না কেন, ভি বের করা লাগবে। তাহলে ভি যদি বের করতে চাই, তাহলে আমার ভি যদি বের করতে চাই, তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি। ইউ এর মান দেওয়া আছে, নিয়ে আসো, ভেক্টর আকারে করতে হবে এটাকে। ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, এ মানে কত? এফ বাই এম। তাহলে এফ বাই এম যেটা, সেটাই তো আমাদের ত্বরণ নির্দেশ করছে। তাহলে এফ বাই এম করলে কি হবে? 0.6 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ। ঠিক আছে, 6/10 8/10। তাহলে কি আসছে এখানে? 0.6 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ, 0.8 জে ক্যাপ। টি মানে কত? 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে কত আসে? 3 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 5 6 30, 3 আই ক্যাপ প্লাস 5 8 40, 4 জে ক্যাপ। তাহলে এখানে আসে 6 আই ক্যাপ। এই যে ভি এর একটা সুন্দর মান আসলো 6 আই ক্যাপ। তার মানে আমরা এখন যদি গতিশক্তি বের করতে চাই, গতিশক্তি ই কে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি এর মান কত? 6ই তো, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 6 স্কোয়ার। এবং ভরবেগ এটা কিন্তু ভেক্টর রাশি, খেয়াল করো। তাহলে এম ভি দুইটাই করতে হবে। এম এর মান কত ছিল? 10 কেজি। আর ভি এর মান কত? 6 আই ক্যাপ। তাহলে এখান থেকে আসে 60 আই ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের ভরবেগ, আর এটা হলো আমাদের গতিশক্তি। গতিশক্তি কত আসে? 1800। গতিশক্তি কত আসে? 1800। অনেকে মনে হয় আগের মতন করে ফেলছিলা, ওই যে মান দিয়ে করে ফেলছিলা। সাবধান, মান দিয়ে করলে কিন্তু হবে না। আমি এখানে অপূর্বকে খুব মিস করছি। অপূর্ব হইলে আগে ভুলটা করে তোমাদের আগে কাটাইতো, তারপরে ঠিকটা দিত। ধোকা দিছিল না? আচ্ছা, গুড, ওকে। সো তাইলে আমরা এখান থেকে ভি এর মানটা পেলাম এবং পি এর মানটাও পেলাম। টেম্পারেচার কমাই দাও তো একটু। গেল, বুঝছি, দেখো সহজ। ওকে, তারপরের অঙ্কটাই দেখি। এরপরের অঙ্কটা, এইটা আরেকটা আছে মনে হয়, এইটা আরেকটা আছে মনে হয়, আরেকটা, এইটা, এই 3টা ম্যাথ আছে। একটা কাজ করি, 3টা ম্যাথ হোমওয়ার্ক দিয়ে দিই, বাসায় বসে কিছু প্র্যাকটিস করো। বাসায় বসে কিছু ম্যাথ প্র্যাকটিস করো। সো এগুলা হোমওয়ার্ক দিয়ে গেলাম। একটা হোমওয়ার্ক, 2টা হোমওয়ার্ক এবং 3টা হোমওয়ার্ক। ঠিক আছে, এই 3টা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে কবে? দেখা হবে ইনশাল্লাহ আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে যা প্রথম দিকে পড়ানো হয়েছে এগুলো একটু চেক করে রেখো, দেখে রেখো, কারণ বিভব শক্তি টপিকে গেলেই কিন্তু আবার সংরক্ষণশীল বলের জিনিসগুলা লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, দোয়া করো আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।